শুভ সকাল। সবাইকে স্বাগতম রেডিয়েন্স বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অ্যাস্ট্রোলজির অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা কোর্সের আজকে সপ্তম ক্লাস। তো ক্লাসের শুরুতেই নবগ্রহ স্তোত্রম পাঠ করবেন শ্যামাপ্রসাদ চক্রবর্তী। নমস্কার সবাইকে। নবগ্রস্তত্ব পাঠ করছি শ্যামপ্রসাদ চক্রবর্তী। ওম জবাকুসুমসংকাশং কশ্যপেয়ং মহারদূতিম দন্তারিং সর্বপাবক্নং প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্কতুষরাবং কিরদানবম সম্ভবম নমামি শশিনং ভুক্ত শম্ভুর্মুকুটভূষণম ধরণীগর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভং কুমারং শক্তিহস্तं জলহিতাঙ্গো নমাম্যহং প্রিয়ঙ্গো কলিকাশ্যামং রূপেণ প্রতিমং বোধাং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনাং সুতং দেবতানাং ঋষীণাঞ্চং গুরুকং কনকং সন্নিভবাম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমোকুন্দমিনালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশস্ত্র প্রবক্তারং ভর্গবং প্রণাম্যহম নীলাঞ্জनं च प्रकं रविशोतं महाग्रहं छायायां गर्भसम्भूतं वन्दे भक्तं शनिचरम् अर्धकायं महापुरं चन्द्रादित्यविमृदकं सिंहिकायं सुतं रुद्रं तं राहु प्रणमाम्यहं पलालोदुमशङ्काशं तरग्रहविमृदकं रुद्ररुद्रं तं केतु प्रणमाम्यहं व्यासोक्तं विदं तत्रं जपटेत् प्रचोत सुरं दिवा वा যদি রাত্রি শান্তি তস্যং ন সংশয়। ওম শান্তি ওম শান্তি ওম। ধন্যবাদ শ্যামাপ্রসাদ চক্রবর্তীকে। আমি অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জেকতেব স্যারকে তার ক্লাস কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্যামপ্রসাদ বাবুর সাউন্ড খুব সুন্দর এলো। অনেকদিন পর একটা সুন্দর সাউন্ড বের হচ্ছে। নবগ্রহ তো পাক শুনলাম। চেষ্টা করবেন রেগুলার বেসিসে করার, মানে তাহলে আমাদের প্রথম তো নবগ্রহটা রেকর্ডে আসে, এটা খুব ভালো হবে। আচ্ছা, আমি তো আজকে প্রথম আপনাদের ক্লাসে যুক্ত আছি। যদি আমার কথাবার্তা আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন, নির্দ্বিধায় বলবেন। তো আজকে ক্লাস রাশির প্রকারভেদ ও তার প্রয়োগ, মানে রাশি কত কত প্রকারের হয় এবং এগুলা কিভাবে প্রয়োগ করবেন। কারণ সব তথ্য আপনি জানলেন, তথ্যের প্রয়োগ কি করে করবেন সেটা যদি না জানেন তাহলে আজকে থেকে আপনি জ্যোতিষ চর্চাটা করতে পারবেন না। তো যতটুকু শিখবেন ততটুকুর ভিত্তিতে কি করে প্রেডিকশন করা যায়, জন্ম তারিখ নিয়ে আপনার রাশিচক্র তৈরি করে কিভাবে মানুষকে বলতে পারেন যে তোমার এই বিষয় আছে। তো এই বিষয়টাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার প্রয়াস করব। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার কিছু পুরনো জিনিসও চলে আসতে পারে, বা আপনারা অনেকেই অনেক কিছু জানেন। তো যারা জানেন তারা স্কিপ করে যাবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সময় নষ্ট হবে না, বা আপনারা পুরনো জিনিসটাকে একটু নতুন রূপে শিখবেন। একটু ধৈর্য ধরে থাকবেন। আমাদের এখানে কেউ কি আছেন যিনি রাশিচক্র তৈরি করতে এখনো ইতস্তত বোধ করেন? যদি এরকম কেউ থাকেন তাহলে নির্দ্বিধায় বলতে পারেন আমার কাছে। স্যার জয়ন্ত আছি স্যার, এখনো তৈরি করতে পারি না ভালো করে। পারেন? আচ্ছা, ঠিক আছে। স্যার স্যার আমি আমি রাসবিহারী বলছি স্যার, আমিও এখনো ভালো করে এটা করতে স্যার পারি আমি না নূর স্যার। মোহাম্মদ স্যার, আমিও পারি না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাইলে আজকে আমরা আমিও বুঝলাম যে পারছি না স্যার। রাশিচক্র তৈরি হ্যাঁ, না আপনারা আজকের ক্লাসের পরে প্রেডিকশন করতে পারবেন, ঠিক আছে? আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি দেখুন, রাশিচক্র তৈরি করতে হলে প্রথমে আমরা এরকম দুটো দাগ দাগ রেখা টানবো। সবাই আপনি খাতা নিয়ে নেন, যারা বলছেন পারেন না তারা সবাই খাতা নিয়ে নেন। এরকম দুটো রেখা টানুন। বেসিক যদি আপনার মজবুত না থাকে তাহলে আপনার পরবর্তী ক্লাসে কিছুই করতে পারবেন না। শুধু মানে ক্লাসে ঢুকবেন আর বেরোবেন। নোটটা কিন্তু ইমার্জেন্সি, এটা সবাই খেয়াল রাখবেন। বইয়ের চেয়ে নোট গুরুত্বপূর্ণ।
যারা ভিডিও অফ করে আছেন, যারা আমাকে সমস্যা বলেন নাই, আহ, তারা আপনাদের ভিডিওগুলো অন করুন। আচ্ছা, আপনার স্যার রেকর্ড নমস্কার, আনছেন? আমার এখানে কারেন্ট নেই, মানে বিদ্যুৎ নেই, আমার মোমবাতি আনতে সমস্যা, আমি এই কারণের জন্য স্যার আমি অফ রাখছি অলরেডি, আমি কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আচ্ছা আছে, আপনি এই আচ্ছা, দুটো ঠিক থেকে আছে। টানছেন? একজন আনসার করবেন, আনসার করলে আমার জন্য সুবিধা হবে। রেসপন্স করবেন সবাই, যে বুঝতে পারেন না রেসপন্স করবেন, বা যতটুকু স্যার বুঝছেন রেসপন্স করবেন। রাশিচক্র আঁকতে ক্যামেরা পারেন না ঠিক একটু তারা? জুম করা যায় স্যার? লেখাটা বোঝা যাচ্ছে না। মানে দুটো যে রেখা টানবেন। আপনি পিন করেন ওনার জেকেদেব স্যারের আইডিতে গিয়ে ডাবল স্যার, ক্লিক হ্যাঁ। করেন, ওটা পিন হয়ে যাবে। সে পিন করেছি কিন্তু তারপরেও লেখাটা মানে স্পষ্ট না। লেখাটা স্পষ্ট না। আমি আবার হ্যাঁ, দেখাচ্ছি। না জয়ন্ত স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনার ক্যামেরাটাকে একটু বোর্ডটা ইয়ে করেন, আপনার লেখাটা একটু একটু অস্পষ্ট মনে হচ্ছে। অস্পষ্ট আসছে। হ্যাঁ, না এখন এমনি বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, বেশি লেখাটা নয় পরে দেখি, হরস্কোপটা আঁকা শিখি আগে। না না, আপনি হরোস্কোপ আঁকাটা পরে দেখবেন। আমি এখন যেটা দেখাচ্ছি এইরকম দুটো রেখা টান, এই হ্যাঁ একটা আর এই একটা, এরকম দুটো রেখা টান খাতায়। এটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়, এটা দেখা যায়। হ্যাঁ, তাহলে এই দুইটা রেখা আঁকুন। এবার একটু ক্লিয়ার হচ্ছে? স্যার ক্লিয়ার, আগের থেকে ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, এই দুটো রেখা টানতে পারছেন তো? এবার হ্যাঁ স্যার, হচ্ছে আমরা হ্যাঁ পারছি, দুইটা রেখা টানতে পারছি। আরো দুটো রেখা টানলাম এভাবে। জি স্যার, হয়েছে স্যার। হলো? এবার এই কর্নার থেকে সবগুলা কর্নার কিভাবে ডিভাইড করে দেব? এই যে কর্নার গুলোকে ডিভাইড করে দিলাম। স্যার, এবার হয়ে গেল আমার ইস্ট ইন্ডিয়ান যে স্টাইল রাশিচক্রের, সেই স্টাইলটা হয়ে গেল। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রাশিচক্রের স্টাইল। ঠিক আছে, এখন আমি কি করব, আমি নামটা বসাবো। নাম তো আপনাদের সবার জানা আছে, জানা আছে না? 12টা রাশির নাম সবাই জানেন তো? জি স্যার, জানা আছে স্যার। হ্যাঁ জানা আছে। তাহলে 12টা রাশির নাম জানা থাকলে এটা হচ্ছে প্রথম রাশি, 1 নাম্বার। 1 নম্বরে আপনার হচ্ছে হ্যাঁ লিখবেন স্যার, হ্যাঁ স্যার। এটা হচ্ছে প্রথম রাশি, 1 নাম্বার, আর নাম হচ্ছে মেষ রাশি। ঠিক আছে, এবার আমাদের রাশি চক্র হচ্ছে বামাবর্তী ঘুরে, মানে হাতের বাম বাম দিকে এটা, আপনাদের হাতের বাম দিকে ওইটা। তো বামাবর্তী ঘুরে, তাহলে আপনার নাম্বারিংটা করব। আপনার হচ্ছে বামাবর্তী, এই যে 1 নম্বর এখানে করব, এখানে 2 নাম্বার। আপনারা সবাই একই সাথে নাম্বারিংটা করে নেন। 3 4 5 6 7 8 9 10 11 আর হচ্ছে 12। এই যে 12 নম্বর, 12টা রাশি হয়ে গেল। আর নাম তো আপনারা জানাই আছেন, মেষ। মেষের পরে ওই বামাবর্তে আসবে বৃষ, বৃষের পরে মিথুন, মিথুনের পরে কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। এই হচ্ছে 12টি রাশি। পেলেন? মেষ রাশি। আর এটাকে বলে রাশি চক্র। এই যে 12টা রাশি আমরা যে জায়গাটা আছে, সেটা হচ্ছে রাশি চক্র। বিষয়টা ক্লিয়ার হলো সবার কাছে? ঠিক স্যার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দুইটা বিষয় আমরা পেলাম, একটা হচ্ছে রাশি, যেমন মেষ রাশি, বৃষ রাশি, এখানে শব্দ একটা পেলাম, আর একটা পেলাম শব্দ রাশি চক্র। এখন রাশি চক্র কাকে বলে, এই প্রশ্নের সম্মুখীন তো আপনাকে হতেই হবে।
ঠিক আছে? আমরা যখন যাইয়া পরিচয় দেবো কারো কাছে যে আমি তো জ্যোতিষ শিখতেছি, আমি জ্যোতিষ শিক্ষার্থী, তখন সবার আগে বলবে যে কি জ্যোতিষ কি নিয়ে করো? বলে রাশি চক্র নিয়ে, রাশি নিয়ে। এখন প্রশ্ন আসবে রাশি কি, প্রশ্ন আসবে রাশি চক্র কি। আপনারা রাশি চক্র কাকে বলে জানেন? এটার না স্যার। ব্যাখ্যা জানা নেই স্যার। আচ্ছা, তাহলে লিখে নিন একটু। ক্রান্তীয় রবিবৃত্তের, ক্রান্তীয় রবিবৃত্তের 8 ডিগ্রি উত্তর, 8 ডিগ্রি দক্ষিণ এবং 16 ডিগ্রি চৌড়া, 360 ডিগ্রি গোল মহাকাশের যে অংশ। স্যার আর একটু 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 আস্তে আস্তে স্যার। ক্রান্তীয় স্যার রবিবৃত্তের 8 ডিগ্রি উত্তর, 8 ডিগ্রি দক্ষিণ। স্যার প্রান্তীয় ক্রান্তীয় রবিবৃত্তের, রবিবৃত্তের মানে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরে, ওই সূর্যকে কেন্দ্র করে যে ঘূর্ণায়মানের যে বৃত্ত, সেইটাকে ক্রান্তীয় বৃত্ত বলে আর কি। আমরা তো হচ্ছে মহাকাশের সম্পূর্ণ অংশটা দেখতে পাই না, আমরা যেটুকু দেখতে পাই সেইটুকুর মধ্যে 9টা গ্রহ এবং 27টা নক্ষত্র আছে। ঠিক আছে? তো ক্রান্তীয় রবিবৃত্ত এবং 8 ডিগ্রি, স্যার 8 ডিগ্রি উত্তর এবং 8 ডিগ্রি দক্ষিণ। 16 ডিগ্রি চৌড়া। 8 ডিগ্রি উত্তরের পরে কি স্যার? 8 ডিগ্রি উত্তর, 8 ডিগ্রি দক্ষিণ এবং 16 ডিগ্রি চৌড়া। এইটা হচ্ছে উত্তরের রাশি, এটা হচ্ছে দক্ষিণের রাশি। তো এই দিক দিয়ে হচ্ছে 8 ডিগ্রি, আর এই দিক দিয়ে হচ্ছে 8 ডিগ্রি। কিন্তু এইটাকে 16 ডিগ্রি চৌড়া একসাথে বলা হয়েছে। 16 ডিগ্রি চৌড়া। আর 360 ডিগ্রি গোল তো সবাই জানেন, এটা গোলাকৃতি 360 ডিগ্রি। 360 ডিগ্রি গোল মহাকাশের যে অংশ, তাকে রাশিচক্র বলে। কারণ এডিবি হতো না রে। বা লিখে নিতে পারেন মহাকাশের যে অংশ নিয়ে আমরা হচ্ছে জ্যোতিষ গবেষণা করি বা জ্যোতিষ চর্চা করি, তাকে রাশিচক্র বলে। আর এই বেসিক বিষয়গুলা আপনাদের হচ্ছে একদম ঠোঁটের আগায় থাকতে হবে, কারণ আপনি যদি ওই রাশিচক্র কাকে বলে এটা না বলতে পারেন আর তার ভাগ্য বলে দেন, তখন এটা একটু হাস্যকর হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে ভালো করে জানতে হবে। সবাই লিখে নিন। বেসিক কিন্তু আজকের পরে আর বেসিকের কোনো ধরনের ইয়ে হবে না, আর রিপিট করা হবে না। ঠিক আছে? রাশিচক্র লিখছেন, সংখ্যাটা লিখছেন? লিখছি স্যার। এটা আমাদের হচ্ছে যে রাশিচক্রের আকৃতি অনেকটা কিন্তু আপনার হচ্ছে একেবারে গোলাকৃতি না কিন্তু। ঠিক আছে? এটা ওই যারা হচ্ছে ওই ডিগ্রির ইয়েটা বুঝতে পারেন, তারা যদি ওই রাশিচক্রটা অঙ্কন করেন ওইভাবে ডিগ্রি মোতাবেক, তাহলে দেখা যাবে যে এটা গোলাকৃতি না, অনেকটা হচ্ছে কমলালে গোলাকৃতি যেটা বলে, ওইটা ওই ডিগ্রিগত ভাবে যখন অঙ্কন করা হবে। আমি এই গণিতে এত পারদর্শী না, তো যারা গণিতে পারদর্শী তারা এটা করতে পারবে। এবার আমরা রাশি চক্র কাকে বলে জানলাম, এখন হচ্ছে প্রশ্ন রাশি কাকে বলে। সবাই কি জানেন রাশি কাকে বলে? স্যার 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 একটা প্রশ্ন ছিল। আপনি বলছিলেন যে 16 ডিগ্রি চৌড়া, এরপরে মহাকাশের কথাটা লাস্টে এটা লিখতে পারেনি এবং 16 বুঝতে ডিগ্রি পারেনি। চৌড়া, 360 ডিগ্রি গোল মহাকাশের যে অংশ নিয়ে আমরা ঠিক আছে, তাকে রাশিচক্র বলে।
এবার রাশি কাকে বলে আপনারা জানেন সবাই? সবাই জানেন কিনা আনসার করবেন, লজ্জার কোনো কিছু নেই। না স্যার। না, জানি না স্যার। আচ্ছা তাহলে লিখুন, আগে সংজ্ঞাটা লিখে নিন, তারপর হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে, কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল ও স্থানের সাপেক্ষে চন্দ্র যে রাশিতে অবস্থান করে তাকে রাশি বলা হয়। চন্দ্র যে রাশিতে অবস্থান করে তাকে রাশি বলা হয়। ঠিক আছে স্যার। এবার সাল পরে স্যার কথাটা কি ছিল? তারিখ, মাস, সাল। আমি আবার বলছি, রিপিট করছি, কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে, স্থান হচ্ছে যে স্থানে সে জন্মগ্রহণ করলো, সেই স্থানের সাপেক্ষে চন্দ্র যে রাশিতে অবস্থান করে তাকে রাশি বলা হয়, তাকে রাশি বলা হয়। এইবার ধরেন কোন ব্যক্তির জন্ম সময়, মাস, সাল এবং মানে তারিখ, স্থানের সাপেক্ষে চন্দ্র এখানে বসে আছে। সবাই দেখতে পাচ্ছেন চন্দ্র কোথায় বসাইছি আমি? হ্যাঁ স্যার। রাশিতে স্যার। এবার বলুন এটা কোন রাশি? কর্কট রাশি স্যার। কর্কট রাশি স্যার। এটা সবাই বুঝতে পারছেন বা কে বুঝতে পারছেন না বলুন। বুঝতে পারছি। যদি কেউ না বুঝে থাকে নির্দ্বিধায় বলুন। বুঝতে পারছি স্যার। বুঝতে পারলে ঠিক আছে। আমি হচ্ছে এক জায়গায় অঙ্ক পড়তাম, ঠিক আছে, তো আমি হচ্ছে অঙ্ক বুঝতাম, আমার অঙ্কের নলেজ আমি বলছি কম, তো যে সবার আগে বুঝতো সে হচ্ছে এইভাবে ঘাড়ে হাত বুলাতো আর বলতো আমি স্যার ঠিক আছে স্যার বুঝে গেছি। তো আমি হচ্ছে চুপচাপ বসে থাকতাম, তো স্যার একদিন বললো যে আমার মনে হচ্ছে তুমি কিছুই বুঝো না। আমি বলছি, হ্যাঁ স্যার আমি কিছুই বুঝি না। আমি এসএসসি তে অঙ্কের লেটার পেয়েছিলাম। তো আর যিনি হচ্ছে সবার আগে সব বুঝে যেত তিনি কিন্তু ফেল করছেন, মানে এসএসসি আর সে পাস করতে পারে না। তো পরীক্ষা মানে রেজাল্টের পরে স্যারে বললো যে তুই তো বাবা প্রত্যেক ক্লাসে বলতি যে সব বুঝে গেছস, সবার আগে তুই বুঝতি, তাহলে তুই ফেল করলি কেন? ঠিক আছে। আর যারা ফেল মানে বলছে যে বুঝি নাই কোনো কিছু, তারা তো লেটার পেয়ে গেল। তো ব্যাপার হচ্ছে মানে কখনোই না বুঝে বলবেন না, কারণ আপনার টাকা দিয়ে লেখাপড়া করছেন, আপনার জিনিসটা আপনাকেই বুঝে নিতে হবে। ঠিক আছে, আপনার চেয়ে অন্য 5 জন আরো বেশি পারে, বেশি জানে, হোক জানতে পারে, বুঝতে পারে, কিন্তু আপনাকে আপনার জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে চন্দ্র যদি আমি এখানে থাকি তাহলে কি রাশি হবে? কুম্ভ রাশি। কুম্ভ রাশি। আচ্ছা, আর যদি এখানে থাকে চন্দ্র? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমার ধারণা আপনারা সবাই এটা বুঝে গেছেন। আচ্ছা এবার হচ্ছে আমরা হচ্ছে এই যে জ্যোতিষ চর্চা করি, জ্যোতিষ চর্চা মানুষের ভূত ভবিষ্যৎ বলি, ঠিক আছে, বর্তমান বলি। এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে রাশি, 2 নম্বর হচ্ছে লগ্ন, 3 নম্বর হচ্ছে গ্রহ, 4 নম্বর হচ্ছে নক্ষত্র, আর 5 নম্বর হচ্ছে মহাদশা। একটু লিখে নিতে পারেন। মোটামুটি এই 5টা জিনিস, রাশিচক্র তো আছেই, ঠিক আছে, আমাদের একটা রাশিচক্র লাগবে। আমি যদি আবার নাম্বারিং একটু করে দিই একদম রাশিচক্রটা সহ,
এক নম্বর হচ্ছে রাশিচক্র, দুই নম্বর রাশি, তিন নম্বর লগ্ন, চার নম্বর গ্রহ, পাঁচ নম্বর নক্ষত্র, আর ছয় নম্বর হচ্ছে মহাদশা। মোটামুটি এই ছয়টা বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের কিন্তু সমস্ত গবেষণা বলুন, সমস্ত বিচার বলুন, সবকিছু। স্যার 5 নাম্বার আর 6 চার নাম্বারটা নম্বর একটু আবার 5 নম্বর হচ্ছে নক্ষত্র, আর 6 নম্বর হচ্ছে মহাদশা। 6 নাম্বারটা মহাদশা বা সামনে গ্রহের শব্দটা লিখে দিন, গ্রহের মহাদশা। 4 নম্বরটা 4 নম্বর 4 নম্বর হচ্ছে গ্রহ। স্যার 4 এক নম্বর থেকে আবার বলেন তো স্যার, রাশিচক্র। 6 নম্বর হচ্ছে গ্রহের মহাদশা। ক্লিয়ার হলো বিষয়টা? আবার একটু রিপিট করবেন স্যার, কি বলছেন? কাইন্ডলি একটু আরেকবার আবার রিপিট repeat করুন, করা যাবে কিনা? নূর মোহাম্মদ সাহেব কি বলছিলেন বুঝতে পারেন? একটু রিপিট করতে আবার বলছে, একটু রিপিট রিপিট করতে। করতে বলছিলাম স্যার। রিপিট। আচ্ছা, এক নম্বর হচ্ছে রাশিচক্র, দুই নম্বর হচ্ছে রাশি, তিন নম্বর হচ্ছে লগ্ন, চার নম্বর গ্রহ, পাঁচ নম্বর নক্ষত্র, আর ছয় নম্বর হচ্ছে গ্রহের মহাদশা। 6 নম্বর গ্রহের মহাদশা। গ্রহের মহাদশা, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বিচারটা করে দেই, ঠিক আছে? স্যার আমি একটু স্লো, আমি 2 নাম্বার পর্যন্ত লিখতে পারছি, আমি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার অসুবিধা নাই, লিখতে আপনি পারিনি। স্লো হলে আপনাকে সাথে নিয়ে আমরা আগাবো, ঠিক আছে? এক নম্বরে হচ্ছে রাশিচক্র, দুই নম্বরে রাশি, তিন নম্বরে লগ্ন, ঠিক আছে? চার নম্বরে হচ্ছে গ্রহ, পাঁচে নক্ষত্র, ছয়ে গ্রহের মহাদশা। 4 নাম্বার 4 নম্বর হচ্ছে গ্রহ, যে 9টা গ্রহকে নিয়ে আমরা কাজ করি। গ্রহ প্রয়োজনে আপনারা হচ্ছে গ্রহ, নবগ্রহ লিখে নিতে পারেন। 4 নাম্বার গ্রহ, 5 নাম্বার নবগ্রহ লিখে নিন, আর 9টা গ্রহকে নিয়ে আমরা কাজ করি। নবগ্রহ, পাঁচে হচ্ছে নক্ষত্র, 5 এর নক্ষত্র, পাঁচে নক্ষত্র, আর ছয়ে হচ্ছে গ্রহের মহাদশা। নক্ষত্র, গ্রহ, ঠিক আছে এটা? ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা এখানে কোন বিষয়ের সংখ্যাটা জানি নাই, সেটা হচ্ছে রাশির সংখ্যা জানলাম, রাশিচক্রের সংখ্যাও জানলাম, লগ্নের সংখ্যাটা মনে জানি নাই, তাই না? লগ্ন কি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। লগ্ন হচ্ছে ওই একই রকম চন্দ্রের যেভাবে আমরা রাশিটা শিখলাম, আপনার হচ্ছে কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় তাকে লগ্ন বলে। কারণ এই বিষয়ের যে ডেফিনেশনটা, এটা যদি আপনি না জানেন, তাহলে আপনার হচ্ছে জ্যোতিষ চর্চায় যত নামি দামি জ্যোতিষী হন না কেন, আপনার হচ্ছে আপনি পরে ঝামেলায় পড়ে যাবেন। কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সময় ও স্থানের সাপেক্ষে রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় তাকে লগ্ন বলে। তো রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায়, বিন্দু, ডট। স্যার একটু আবার রিপিট করেন। কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সাল, সময় ও স্থানের সাপেক্ষে
রবির পূর্ব দিকে যে বিন্দু পাওয়া যায় তাকে লগ্ন বলে। হ্যালো 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 হ্যাঁ লক্ষ্মণ বাবু মিউট করে কথা বলুন। ঠিক আছে, এটা হলো, সবাই লিখছেন এটা? জি স্যার। লিখছি স্যার। আচ্ছা, লিখছেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে আপনারা রাশি সংখ্যাটা একটু দেখুন, ভালো করে একটু রাশির সংখ্যাটা দেখুন খাতায়। রাশির সংখ্যায় কি লিখছেন? কোন ব্যক্তির জন্ম তারিখ, মাস, সময়, সাল এবং স্থানের সাপেক্ষে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটা হচ্ছে রাশি। সেটাই লিখছেন তো সবাই? তো হ্যাঁ স্যার, সেটাই সেটা লিখছেন। সেটাই লিখছি স্যার। হ্যাঁ আচ্ছা, এবার আমার সেটাই নাম লিখছি জয়ন্ত স্যার। কুমার দেব। এবার আমার রাশি কি বলতে পারবেন আপনারা? স্যার, সেটা বলতে গেলে তাহলে ওই, রাশি চক্র স্যার জানা লাগবে না স্যার? না, সেটা বলতে গেলে আমার জন্ম তারিখ, মাস, সাল, সময়। সময় এবং স্থান, কোন স্থানে আমার জন্ম হয়েছে এটা লাগবে, রাশি চক্র লাগবে না। হ্যাঁ 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 স্যার। ঠিক আছে, ঠিক। তার মানে হচ্ছে শুধু নাম দিয়ে, নাম জেনে আমরা হচ্ছে রাশি বলতে পারবো না। ঠিক আছে, যেমন নাম হচ্ছে আমার জয়ন্ত কুমার দেব, নামের হচ্ছে আদ্যাক্ষর হচ্ছে বর্গীয় জ। তো বর্গীয় জ দিয়ে কোনো রাশি মানে কি হয়, মকর রাশি হয় খাতায়, ইয়েতে পঞ্জিকাতে দেখা যায়, এক দুইটা পঞ্জিকাতে এরকম ভাবে উল্লেখ আছে। কিন্তু আমরা আজকে কি জানলাম যে ওইভাবে রাশি হয় না। রাশি হচ্ছে তার জন্ম তারিখ, মাস বি জানা থাকতে হবে। কারণ জন্ম তারিখ না জানলে আমি কি করে জানবো চন্দ্র কোন রাশিতে বসেছিল তার জন্মের সময়ে? তা আমি যখন জানতে পারবো চন্দ্র কোন রাশিতে বসেছিল, সেটাই তার হচ্ছে রাশি। আমাদের দশবিধ যে সংস্কার আছে সেই সংস্কারে একটা সংস্কার হচ্ছে নামকরণ সংস্কার, আছে না? হ্যাঁ স্যার। এখন তো হচ্ছে আমি জয়ন্ত কুমার দেব কায়স্থ জ্যোতিষ চর্চা করতেছি, ননীগোপাল রায় সাহা মানুষ জ্যোতিষ চর্চা করবে, দিলীপ সূত্রধর মেস্তুর, ডোন্ট মাইন্ড আমি ইয়ে বলছি, মানে মেস্তুরি সম্প্রদায়, উনি জ্যোতিষ করবেন। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে একসময় জ্যোতিষ কে করতো? শ্যাম প্রসাদ চক্রবর্তী, উনি জ্যোতিষ করতো, উনার পূর্বপুরুষ জ্যোতিষ করতো। তো উনারা কিন্তু শুধু জ্যোতিষী ছিল এটা না, উনারা পুরোহিত ছিলেন। তো ওই ষষ্ঠ দিবসে নামকরণ করা হয়। ষষ্ঠ দিবসে কুলপুরোহিতকে আনা হইতো। আমাদের অ্যাস্ট্রোলজার স্বপন কুমার চক্রবর্তী প্রেসিডেন্ট মহাশয়, উনি ব্রাহ্মণ। তো উনি হচ্ছে গেলেন একজন যজমানের বাড়িতে, তার সন্তান হয়েছে, ষষ্ঠ দিবসে নামকরণে গেলেন। এখন শ্যামাপ্রসাদ চক্রবর্তী, স্বপন কুমার চক্রবর্তী, তারা যেহেতু জ্যোতিষটা জানেন, শিখে গেছেন, তারা নামকরণ গিয়ে কি বলবেন যে বাবা তোমার হচ্ছে ছেলের যে জন্ম হলো তার হচ্ছে জন্ম তারিখটা দাও, সময়টা দাও। মানে এখন হচ্ছে ওই জন্ম তারিখ সময় নিয়ে হচ্ছে দেখবেন চন্দ্র কোন রাশিতে বসে আছে। এবার চন্দ্র বসে আছে এইখানে, তার তুলা মানে রাশিতে। তুলা রাশিতে। তো তুলা রাশিতে চন্দ্র বসে আছে, এবার তার নামকরণ করতে হবে। শ্যামপ্রসাদ চক্রবর্তী মহাশয়কে বলছে যে কর্তা আমার ছেলের নামকরণটা করে দেন। আর উনি কি করবে? উনি যেহেতু উনি জ্যোতিষ উনি নামকরণ করতে গিয়ে ওই তুলা রাশির হচ্ছে র তো হচ্ছে তুলা, আদ্যাক্ষর হচ্ছে র, আর হচ্ছে তো, অন্তস্থ র এবং তো, এই দুইটা হচ্ছে তুলা রাশির আদ্যাক্ষর মানে বর্ণ। এখন উনি বলবে যে র আর তো দিয়ে নামকরণ করতে হবে। এবার বাড়ির যে আধুনিক পোলাপান আছে, যারা মোবাইল নিয়ে যে বসে আছে, বলবে যে র আর তো দিয়ে গুগল থেকে তোমরা 7টা নাম সুন্দর দিকে বের করো। ঠিক আছে, এর মধ্যে যে নামটা হচ্ছে ভাইব্রেশন খুব ভালো হয়, ভাইব্রেশন বিচার কিভাবে করব? নিউমারোলজি সাপেক্ষে করবো। নিউমারোলজির নামকরণের ক্লাস মেবি 31-32 নম্বর ক্লাসে আছে, তখন পরিপূর্ণরূপে আপনার নামকরণ করতে পারবেন। ঠিক আছে, এর জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে আমরা প্রথম আজকের ক্লাসের পরে নামকরণ করতে গিয়েছে ওই রাশি যেটা, সেটার সাপেক্ষে আমি হচ্ছে র এবং তো, মানে ওই যে রাশিতে জন্ম সেই রাশির নামকরণ। আমাদের যে প্রাচীনকালে যে কুষ্টি করতো, এখনো আমরা যে কুষ্টি করে দিই, কুষ্টিতে নামকরণটা আগে রাশি বিচার করি, মানে রাশি কি, তারপরে হচ্ছে ওই রাশি অনুসারে তার নামকরণটা করে দেওয়া প্রত্যেক কুষ্টিতে।
মানে একটা জাতকের মানে যিনি হচ্ছে জ্যোতিষ, তিনি হচ্ছে নামকরণ করে দেন, সেটাকে রাজশাস্ত্রিত নাম বলা হয়। মানে রাশির আশ্রয়ে যে নাম, সেটাকে রাজশাস্ত্রিত নাম বলা হয়। এই রাজশাস্ত্রিত নামটা রাশি অনুসারে নির্ধারণ করা হয়। বিষয়টা ক্লিয়ার হলো? তার নামেরটা আবার একটু ক্লিয়ার হলে ভালো হয় স্যার। কি নামটা আরেকটু কিভাবে রাখেন আবার একটু ক্লিয়ার হলে ভালো হয় স্যার। নামটা কিভাবে রাখে প্রশ্ন না, অমনোযোগী ছিল। এইখানে নামটা কিভাবে রাখে প্রশ্ন নয়, কিভাবে নামটা করা হয়, নামকরণ কিভাবে করা হয়। কিন্তু বর্তমানে আমাদের নাম কিন্তু সেভাবে রাখা নাই। এই জন্যই নামের আদ্যাক্ষর দেখে রাশি নির্ণয় করা যাবে না। এখন এটাই বর্তমানে স্যার যেটা বলছেন এটি, বর্তমানে আপনি যে ব্রাহ্মণকে নিচ্ছেন ষষ্ঠীতে নামকরণের জন্য, আর তিনি যদি জ্যোতিষ না জানেন, তাহলে আপনার নামকরণ কি করবে? আরো গভীরভাবে জানতে পারবেন। যে ব্রাহ্মণকে নিচ্ছেন আপনার মেয়ের বিয়ে ঠিক করার জন্য, তিনি যদি লগ্ন না জানেন, তাইলে তো রাত্রেবেলা যে লগ্ন বলবে যে সিংহ লগ্নে বিয়ে করে দিন উত্তম। আর সিংহ লগ্ন হচ্ছে আপনার কি বলে, মেয়ের লগ্ন হচ্ছে মকর। তো মকর লগ্নের জাতিকার বিবাহ সিংহ লগ্নে ঠিক করে দিল অষ্টমের লগ্নে, আর বিয়ের পরের দিন মেয়ে বৈধব্য হয়ে গেল, বিধবা হয়ে গেল। ঠিক আছে? কেন বিধবা হলো বা কেন মারা গেল মেয়ে? বিয়ের পরের দিন অ্যাক্সিডেন্টে মেয়ে মারা গেল। কেন মারা গেল? দুষ্কার। দুষ্ট হয়েছে যিনি হচ্ছে ওই বিয়েটা ঠিক, লগ্নটা ঠিক ঠিক করে দিলেন, তার দোষ হয়ে দোষ। কারণ হচ্ছে তুমি কেন অষ্টমের লগ্নে তার বিবাহ দিলা? এখন যদি সে জ্যোতিষ না জানে, তাহলে সে তো বলবে সিংহ লগ্ন, সিংহের মতো হয়ে যাবো মানে আপনার মেয়ে। ঠিক আছে? তখন তো উল্টা পাল্টাই বোঝাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে ওই দিকে যাব না, আমরা হচ্ছে তার পরবর্তীতে সামনে। এখন এই যে লগ্ন আমরা দেখলাম রবির পূর্ব দিকে, আপনারা একটা বিষয় হচ্ছে জানবেন, রবিকে কেন্দ্র করে লগ্ন যেহেতু নির্ধারণ হয়, তাহলে একটা জিনিস জেনে রাখুন, 12টা মাস আছে আমাদের। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12টা মাস আছে। প্রত্যেক মাসের সূর্যোদয়কালীন যে সময়, সেই সময়ে লগ্ন হবে। যেমন ধরেন বৈশাখ মাস, মেষ রাশিকে বৈশাখ মাস বলা হয়, মেষ রাশিকে বলা হয় বৈশাখ মাস। তাহলে বৈশাখ মাসে সূর্যোদয়কালীন লগ্ন হবে, সূর্যোদয়কালীন যে লগ্নটা হবে সেটা হবে হচ্ছে মেষ লগ্ন। মানে ওই মাসে প্রতি মাসে মানে কি বলে 1 তারিখ থেকে একদম 31 তারিখ হোক বা 30 তারিখ হোক, ওই মানে প্রত্যেক দিন সূর্যোদয় কালীন সময়ে মেষ লগ্নে সূর্যোদয় হবে, আর অস্ত যাবে কি তার বিপরীত সময় সপ্তম তুলায়। তুলায় হবে, মেষে হচ্ছে উদয় আর তুলায় যাবে অস্ত। এই বিষয়টা জেনে রাখুন। পঞ্জিকা আপনারা যখন পূর্ণকুষ্টি পাবেন, তখন দেখবেন এখানে লেখা আছে যে মেষদণ্ডে উদয়, বা পঞ্জিকায় দেখবেন লেখা আছে মেষদণ্ডে উদয়, তুলাদণ্ডে অস্ত। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে রবি যেই মাসে রবি হচ্ছে একটা রাশিতে 30 দিন থাকে। ঠিক আছে? 30 দিনে মাস, একটা রাশিতে রবি 30 দিন থাকে। ওই 30 দিন একই রাশিতে উদয় হবে, তার সময় সপ্তমে অস্ত হবে। জাস্ট এটা নোট করে রাখুন, পরবর্তীতে যখন বিশ্লেষণাত্মক ক্লাস হবে তখন এটা আপনারা বুঝতে পারবেন। এটা নোট করে রাখুন এটা। আর যা নোট করে রাখবেন তা যেন আপনার খাতায় না থাকে, আপনার ব্রেইনে থাকে। এটা মনে রাখবেন, যদি ব্রেইনে থাকে আপনি জ্যোতিষ হতে পারবেন, আর ব্রেইনে না থাকলে পরে হচ্ছে ওই সেই ভাব সম্প্রসারণ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধরুন। তো আমরা এই লগ্ন বিশেষত্ব জানলাম। 27টা নক্ষত্র আপনারা সবাই জেনে গেছেন। সবাই জানেন না 27টা নক্ষত্র? হ্যাঁ স্যার জানি। জানেন? মোদালিক প্রধান আছেন? জি স্যার। মোদালিক প্রধান স্যার স্যার একটা আছে। কোয়েশ্চেন ছিল। আপনি হচ্ছে অনেকগুলা মানে দিছেন, তত্ত্ব দিছেন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। কিন্তু আপনার 27টা নক্ষত্রের নাম আছে তো? জি আপনার জি আছে। আছে, মুখস্থ আছে তো? জি স্যার। সব মুখস্থ এখনো করা হয়নি, আছে। 17 নম্বর নক্ষত্রের নাম কি বলুন তো? জি 17 নম্বর নক্ষত্র কোনটি?
পুত্র হচ্ছে বিশাখা মনে হবে। না অনুরাধা। না, অনুরাধা অনুরাধা। অনুরাধা অনুরাধা 7 নম্বর নক্ষত্রের নাম কি? অনুরাধা পুনর্বসু 21 নম্বর উত্তরাষাঢ় উত্তর আশা উত্তরাষাঢ়া। উত্তরা সারা। আচ্ছা, নক্ষত্রের ক্লাসে এটা আর একটু বিস্তারিত বলে দিব, তখন দেখা যাবে আপনার আরো সুন্দরভাবে মনে রাখতে পারেন। তবে এইগুলো হচ্ছে আপনার মুখস্থ করতে হবে, ঠিক আছে? এভাবে মুখস্থ করার সময় আপনি যখন পড়বেন তখন আপনি একে অশ্বিনী, দুইয়ে বরুণী, তিনে এভাবে সংখ্যাটা সহ পড়বেন। একে অশ্বিনী, দুইয়ে বরুণী, তিনে কৃত্তিকা, চারে রোহিণী, পাঁচে মৃগশিরা, ছয়ে আদ্রা, সাতে পুনর্বসু, আটে পুষ্যা, নয়ে অশ্লেষা। দেখছেন না? 9টা হয়ে গেল। এবার পুনরায় আবার হচ্ছে 1 থেকে গুনুন। 1 মানে হচ্ছে 10 নম্বর হচ্ছে মগা, 1+0 মানে হচ্ছে 1ই, ঠিক আছে? 11 নম্বর হচ্ছে পূর্ব ফল্গুনী, মানে 1+1 2। দেখবেন 18 পর্যন্ত আরো 9টা হয়ে গেল। তাহলে 17 নম্বর অনুরাধা যেটা বলছি এটা 8 নম্বর। 8 নম্বর হচ্ছে পুষ্যা, শনির নক্ষত্র। 8 নম্বর অনুরাধা, শনির নক্ষত্র। এইভাবে নিজেরা কিছু বিশ্লেষণ করে আগায় নেবেন, ঠিক আছে? আর না হলে নক্ষত্রের ক্লাসে যদি আমি থাকি তাহলে তো অবশ্যই বিশ্লেষণ করে দেব। স্যার স্যার আমার আপনার একটা এই কোশ্চেন ছিল। নক্ষত্রের বিষয়টা আবার একটু রিপিট করলে ভালো হতো স্যার, এটা না, বুঝতে এটা পারিনি আবার। নক্ষত্রের ক্লাসে বলবো, আমি আপনাদের বলছি এটা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? ক্লাসে তো আমরা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার এই যে আপনি বললেন যে চন্দ্রের ভিত্তিতে আমরা রাশি চক্র মানে রাশিটা ইয়ে করবো, তো চন্দ্রটা আমরা স্পেসিফিক কোন ঘরে বসাবো বা কোন রাশিতে বসাবো বা কোন লগ্নে বসাবো, তো এটা আমরা কিভাবে বের করব? এটা ওই যে সংখ্যাটা দেখুন, আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সময়, মানে সাল এবং সময়, এবং আপনি না কোন জেলায় ওটা জন্মগ্রহণ করছেন সেইটার সাপেক্ষে আমরা পঞ্জিকা দেখে, এফএমআরিস দেখে অথবা মোবাইল অ্যাপস ব্যবহার করে আমরা দেখবো যে চন্দ্রটা কোন রাশিতে আছে। চন্দ্র যে রাশিতে মোবাইল, আছে সেটাই ব্যক্তি রাশি। আমি বুঝতে পারছি, মোবাইল অ্যাপস ব্যবহার না করে মানে আমরা পঞ্জিকা দেখে স্যার কিভাবে বের করতে পারি এটা ম্যানুয়ালি? পঞ্জিকা থেকে কিভাবে বের করতে পারি সেটা পঞ্জিকার যখন ক্লাস আসবে তখন বুঝে যাবেন। এখন সংখ্যাটা লিখে রাখুন। ওকে ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক পঞ্জিকার ইউ। যখন ক্লাস আসবে, মানে যে কোনো বিষয় নিয়ে আমি যখন আপনার কাজ করতে যাব, দেখো আপনার হচ্ছে পঞ্জিকা থেকে লগ্ন এবং রাশি নির্ণয় যে ক্লাসটা, এটা পুরো 3 ঘন্টায় হুম, কাভার দেওয়া কঠিন, কারণ এখানে অনেক গণিতের ব্যাপার আছে, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে, ওকে, যেহেতু থ্যাংক ইউ স্যার। 3 ঘন্টায় কাভার দেওয়া কঠিন, সেটা তো আমি এক এক কথায় উত্তর দিতে পারবো না, বুঝতে হুম, পারছেন? ঠিক আছে, ওকে ওকে স্যার। এবার হচ্ছে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, যেমন আপনার রাশির কালার যেটা, সেটা আপনারা তো জানেন নাকি? স্যার নবগ্রহ কাকে বলে এটা মনে হয় বাকি আসছিল। নবগ্রহ, হ্যাঁ অবশ্যই। নবগ্রহ নক্ষত্র আর গ্রহের এটারও একটা ব্যাখ্যা এই আছে। তিনটা মনে হয় বাকি আছে। বলছি বলছি বলছি। আপনার হচ্ছে ধরেন, আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। অনেকেই বলে যে চন্দ্র তো উপগ্রহ, তো এটা হচ্ছে তোমাদের জ্যোতিষের মধ্যে গ্রহ বলতেছে চন্দ্রকে। রাহু কেতুর কোনো অস্তিত্ব নাই, তাকে গ্রহ বলতেছে। আবার রবি হচ্ছে নক্ষত্র, তাকেও তোমরা বলতেছো গ্রহ, মানে নক্ষত্র গ্রহ। এই গাঁজাগড়ি গল্প দিয়ে তো, মানে এটা জ্যোতিষ হচ্ছে গাঁজাগড়ি গল্পের মতো, যে যার হচ্ছে যা বলার তা তো বলেই দিবে। তো এখানে একটা ইয়ে আছে যে গ্রহ কোনগুলো। আমাদের হচ্ছে প্রাচীন ঋষিরা অনেক গবেষণা করে দেখছেন, মহাকাশে মানে অবস্থিত যে সমস্ত যে প্ল্যানেট আছে, মানে যেগুলোকে আমরা গ্রহ বলি, প্ল্যানেট বলি, যে সমস্ত বস্তু মানব জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে সেগুলোকে গ্রহ বলে। লিখে নিন সংজ্ঞাটা। মহাকাশে অবস্থিত যে সমস্ত বস্তু মানব জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে সেগুলোকেই গ্রহ বলে। স্যার মহাকাশে অবস্থিত মহাকাশে অবস্থিত যে সমস্ত বস্তু সরাসরি মানব জীবনের উপর প্রভাব ফেলে তাকেই গ্রহ বলে। এবার যে আলোক রশ্মির দ্বারা আমরা গ্রহগণকে দেখতে পাই তাকেই নক্ষত্র বলে। স্যার।
মহাকাশে অবস্থিত যে সমস্ত, পরে কথাটা কি স্যার? মহাকাশে অবস্থিত যে সমস্ত বস্তু বস্তু মানব জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে বা সরাসরি প্রভাব বিস্তার করে তাকে গ্রহ বলে। এবার গ্রহগণ হচ্ছে নক্ষত্রের আলোয় আলোকিত হয়, সুতরাং সংজ্ঞা হচ্ছে গ্রহগণ যার আলোকে আলোকিত হয় তাকে নক্ষত্র বলা হয়। আর এই কারণেই আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্র উপগ্রহ হওয়া সত্ত্বেও আপনার হচ্ছে গ্রহ, রবি নক্ষত্র হওয়া সত্ত্বেও গ্রহ। রবিকে কেন গ্রহ বলা হয়েছে আর উপগ্রহ চন্দ্রকে কেন গ্রহ বলা হয়েছে তার একটা স্ট্যান্ডার্ড, একটা ডেফিনেশন আমাদের ঋষিগণ পূর্বেই দিয়েছে। এখন আমরা হচ্ছে ওই ডেফিনেশনে দাঁড় না, আমরা হচ্ছে সেগুলো জানতেও চাই না। আমরা শুধু যেটা জানতে চাই কি করে হচ্ছে আমি বলে দিতে পারবো ওই যে জয়ন্ত কুমার বণিক, ওই যে নিগমানন্দ বাবু, প্রান্ত বাবু, তাদের হচ্ছে কিভাবে ভূত ভবিষ্যৎ বলে হিরো হয়ে যাবে। এই যে হিরোইজম, এই হিরোইজম আমাদের জ্যোতিষটাকে খেয়ে ফেলেছে। তাহলে এখন আমরা নিশ্চয়ই আনসার করতে পারবো যে কেন চন্দ্র উপগ্রহ হওয়া সত্ত্বেও আমরা হচ্ছে তাকে গ্রহ বলি। আমাদের পুরনো ক্লাসের কেউ কি আছেন, মানে আগের ব্যাচের কেউ আছেন? স্যার আছি স্যার। আছে। তো স্যার তো আপনাদেরকে বলেছিলেন যে আপনারা যুক্ত থাকলে নতুন কিছু জানতে পারবেন। আপনারা কি জানতে পারছেন কিছু নতুন? হ্যাঁ 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 স্যার, স্যার, জানলাম জানতে স্যার। স্যার। অবশ্যই জানতে পারছি স্যার এবং খুব আমাদের ভালো তো লাগছে এভাবে স্যার। শেখাননি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার এবার হচ্ছে এগুলো স্যার নতুন জানতে পারছি স্যার, নতুন নতুন জানতে পারছি স্যার, আচ্ছা ঠিক আছে। এবং খুব থিওরিটিক্যাল স্যার। খুব ভালো লাগছে স্যার ক্লাসগুলা। আপনারা খুব সুন্দর রাশির কিছু কালারটা জানছি। একটু লিখে নেবেন। আপনাদের এখানে আছে, মানে সবাই জানেন রাশির কোন রাশির বর্ণ কোনটা? স্যার জানা নেই স্যার। একটু একটু এটা আজকে ব্যাখ্যা করব না, কিন্তু কালারটা আপনাদের হচ্ছে জানা দরকার। রাশির চিহ্নগুলো জানেন আপনারা? যেমন মেষ রাশির হচ্ছে মেষের মাথা, বৃষ রাশির হচ্ছে উন্মত্ত ষাঁড়, এটা আপনারা জানেন তো? জি স্যার, প্রতীক, রাশির প্রতীক আর রাশির প্রতীকগুলা শুধুমাত্র প্রতীকের উপরে ভিত্তি করে আপনি একজন মানুষকে যে প্রেডিকশন করে দেবেন, সে যায় বলবে যে এত ভালো জ্যোতিষ উনি আর এত কিছু জানে, উনি স্বয়ং ভগবান, এই কথা বলে দেবে। শুধুমাত্র প্রতীক, আর কিচ্ছু জানেন না আপনি। শুধু প্রতীকের উপরে ভিত্তি করে যে প্রেডিকশন করতে পারবেন আপনি। এই যে কালার গুলো আছে না, মেষ রাশি হচ্ছে রক্তবর্ণ, একটু লিখে নিন। মেষ রাশি রক্তবর্ণ, লাল বর্ণ না কিন্তু রক্তবর্ণ। অনেকে লাল বর্ণ লিখে ফেলে, লাল আর রক্ত লাল এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? রক্তবর্ণ। বৃষ রাশি হচ্ছে শ্বেতবর্ণ। আপনার স্যার কাছে একটু স্লো বলবেন। কুষ্টিয়া আসার পরে, একটা মিনিট, কুষ্টিয়া আসার পরে আপনি হচ্ছে মানে ধরেন একটা মেয়ের জটক বিচার করাতে আসছে, তো মেয়ের গায়ের রংটা কিরকম আপনি বলে দিবেন যে মেয়ের গায়ের রংটা হচ্ছে এরকম। কি করে বলবেন? যদি রাশির কালার না জানেন আপনি, তাহলে আপনি তো এই কম্বিনেশন করতেই পারবেন না যে তার গায়ের বর্ণ কাতর বর্ণটা এরকম হবে। এটার বিচার জানতে হবে, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ বিচার আছে। অবশ্যই স্যার। মেষ হচ্ছে রক্তবর্ণ, বৃষ হচ্ছে শ্বেতবর্ণ। এইটার উপরে ভিত্তি করে হচ্ছে ধরেন মেষ রাশির জাতক কি ধরনের পোশাক পরবে, বৃষ রাশির জাতক কি ধরনের পোশাক পরবে, কি ধরনের কালারকে তারা প্রাধান্য দেবে, ঠিক আছে, কোন কালারকে তারা বর্জন করবে। আপনি বলে যে দিবেন যে আপনি এই কালার বর্জন করুন, কেন বর্জন করুন আপনার কাছে ব্যাখ্যা ছিল যে আপনি কেন বর্জন করার কথা বলছেন, তা আপনাকে সেটা জানতে হবে, ঠিক আছে? আপনার প্রশ্নটা লিখে রাখুন। আমি তো কারণ আজকে ওইটার ব্যাখ্যাটা আজকে দেবো না, আর কারণ আজকে অন্য দিক দিয়ে না করলে আপনার হচ্ছে সামনে আগাতে পারবেন না, কারণ আপনারা ক্লাসেই বুঝবেন না পরবর্তী ক্লাসগুলো। তবে চেষ্টা করবো রাতে এটার ব্যাখ্যা দিয়ে দিতে। আজকে রাতের ক্লাসটা তো আমি থাকবো, চেষ্টা করবো। মিথুন হচ্ছে সবুজ বর্ণ, কর্কট হচ্ছে পাটল বর্ণ। পাটল বর্ণ হচ্ছে খয়েরি রঙকে পাটল বর্ণ বলা হয়।
স্যার দুইটা দুইটা করে বলবেন, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। মেষ রক্তবর্ণ, বৃষ শ্বেতবর্ণ, মিথুন সবুজ বর্ণ, কর্কট পাটল বর্ণ। পাটল। হ্যাঁ, পাটল মানে খয়েরি আর কি। সিংহ হচ্ছে পাণ্ডু বর্ণ। পাণ্ডু মানে হচ্ছে তামাটে বর্ণ, একদম ফর্সা সুন্দর মানুষ, রোদের তাপে তামাটে হয়ে গেছে, পাণ্ডু হয়ে গেছে কালার। বা পাণ্ডব। হচ্ছে আপনার যখন ওই জন্ডিস হয়, ঠিক আছে, তখন হচ্ছে একটা কালার হয়ে যায় না, ওই কালারটাকে পাণ্ডু, পাণ্ডু রোগী বলা হয়, জন্ডিসকে পাণ্ডু রোগী বলা হয়। এটা হচ্ছে সিংহ হচ্ছে পাণ্ডু বর্ণ। আর কন্যা হচ্ছে নানা রং বিশিষ্ট। কন্যা রাশির জাতক কিন্তু কালো হতে পারে, ফর্সা হতে পারে, হলুদ কালার হতে পারে, দুধালতে কালার হতে পারে, সব রকম কালার হতে পারে, নানা রং বিশিষ্ট। এর জন্য কন্যা রাশির জাতককে মায়াবী বলা হয়। ঠিক আছে, যে তাকে আসলে তার মা বাবা বুঝতে পারে না, যে মা বাবা তাকে জন্ম দিছে সেই বুঝতে পারে না, আর হচ্ছে জ্যোতিষ কি বুঝবে। ঠিক আছে, কিন্তু আমরা জ্যোতিষটা নির্দ্বিধায় বলতে পারি যে না আমি বুঝি। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, এজ এ অ্যাস্ট্রোলজার আপনি যে তত্ত্ব শিখবেন বা আমি যে আমার কাছ থেকে যে তত্ত্ব পাবেন, নির্দ্বিধায় আপনি এই তত্ত্ব নিয়ে ফাইট করবেন। ঠিক আছে, স্যার নির্দ্বিধায় এই তত্ত্ব নিয়ে fight সিংহর করবেন। আমি বর্ণটা? হচ্ছে আমার মন গড়া কোনো তত্ত্ব দেই না। ঠিক আছে, যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনার এই তত্ত্ব মানে ভুল বা আপনি তত্ত্ব কোথায় পেলেন, আমাকে বলবেন, আমি রেফারেন্স দিয়ে দেবো। তুলা সিংহ রাশি হচ্ছে হচ্ছে কৃষ্ণবর্ণ। পাণ্ডুবর্ণ, তামাটে। তুলা রাশি কৃষ্ণবর্ণ, বৃশ্চিক হচ্ছে স্বর্ণবর্ণ মানে গোল্ড কালার, ধনু হচ্ছে পিঙ্গল বর্ণ। তার তুলা রাশি কৃষ্ণবর্ণ। কৃষ্ণ, কৃষ্ণবর্ণ মানে কালো আর কি। আর বৃশ্চিক স্বর্ণ, গোল্ডের যে কালার সেটা স্বর্ণ। ধনু হচ্ছে পিঙ্গল বর্ণ। পিঙ্গল মানে হচ্ছে অনেকটা পিট কালার যেটাকে বলি আমরা, সেটাই। স্যার সিংহ সিংহ কোন বর্ণ জানি বলছিলেন? হচ্ছে পাণ্ডু বর্ণ, পাণ্ডু। পাণ্ডু। অবলিকে তামাটে লিখে রাখতে পারেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পাণ্ডু। আর কন্যা হচ্ছে বহুরঙ্গা নাকি? হ্যাঁ, নানা রং। না না। হ্যাঁ, নানা রং আর বহু রং একই তাৎপর্য, একই বহন করে। মকর হচ্ছে কর্বুর বর্ণ, কর্বুর। কর্বুর দেখছেন তো আপনারা, ওই যে স্যার বিভিন্ন শব্দটা বুঝি নাই স্যার। মকর হচ্ছে কর্বুর বর্ণ, কর্বুর। অনেকে কর্পূরও বলে সেটাকে। কর্পূর হচ্ছে যে মানে আপনার সাদা চিনির কর্পূর, একটা। কর্পূর তো স্যার সাদা। হ্যাঁ হ্যাঁ, পূজার কাজে কর্পূর বর্ণ, ব্যবহার একদম করা হয়, সাদা পূজার কাজে। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা বাসায় ঠাকুরের মন্দিরে যে কর্পূর প্রজ্বলন করি, ওইটাই তো? হ্যাঁ এটাই হ্যাঁ, এটাই হ্যাঁ এটাই। হ্যাঁ। আচ্ছা স্যার তুলাটা জানি কি বলছিলেন, কৃষ্ণবর্ণ? তুলা হচ্ছে কৃষ্ণবর্ণ মানে কালো। কুম্ভ হচ্ছে কপিল বর্ণ। এই কপিল বর্ণটা মেবি হচ্ছে আমাদের হচ্ছে যারা ইয়ে করে আপনার হচ্ছে ওই মহারাজরা যে পোশাকটা পরে না, সন্ন্যাসী মহারাজরা, ব্রহ্মচারী মহারাজ একটা হলুদ কাপড় পরে না, স্যার ওইটা হচ্ছে গেরুয়া ধরনের কিছু। স্যার গেরুয়া ধরনের কোনো কিছু। মীন হচ্ছে মলিন বর্ণ। গেরুয়ার কালার গেলে, মনে করেন রং নষ্ট হয়ে গেলে যে কালারটা হয় সেই কালার।
স্যার একটা কথা আপনাদের গোচরে দিয়ে দিচ্ছি, আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে স্যার মীন রাশি কি কি বর্ণ বললেন আমি বুঝি নাই মীন অনেক রাশি সমস্যা হচ্ছে করছে মলিন বর্ণ, মলিন। মদিন বলতে আমি আপনাদের সবাই একটু আমার কথাটা খেয়াল করবেন। আমি জেকে দেব, আমাদের নীরজকান্ত রয় স্যার, আমাদের গুরুজি তো আছেন, আর হচ্ছে ইন্ডিয়া থেকে আমাদের টিটু দাস স্যার। এই চারজন হচ্ছে আপাতত আমাদের একাডেমিতে শিক্ষক আছেন। আমাদের এই একাডেমিরও প্রেসিডেন্ট এবং আমাদের সংগঠনেরও প্রেসিডেন্ট আমাদের হচ্ছে স্বপন, অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী মহাশয়। আমরা হচ্ছে 5 জন। এই 5 জনের বাইরে আপনাদেরকে যদি কেউ ফোন করে বলে যে আপনাদেরকে টিউশন করাবে, আপনারা হচ্ছে যুক্ত হন তার সাথে, আপনারা কেউ হচ্ছে ওইগুলোতে যাবেন না, এই ফাঁদে পা দিবেন না, ঠিক আছে? আপনাদের এক্সট্রা কোনো জায়গায় কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আমরা আপনাদেরকে এমন ভাবেই শেখাবো যে আপনারা সবকিছু পারবেন, ঠিক আছে? 60টা ক্লাস আছে, আপনারা ধৈর্য ধরে ক্লাস করুন, ঠিক আছে? অনেকে আছে এরকম মানে বলতে পারে যে আমি হচ্ছে মানে এখানেরই জড়িত, আমি আলাদা টিউশন করাই, এরকম অনেকে বলতে পারে শিক্ষক পরিচয় দিয়ে। তো এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম যে আমি গুরুজি, নীরজ স্যার, টিটু স্যার, স্বপন চক্রবর্তী মহাশয়, এর বাইরে আর কেউ মানে আপনার হচ্ছে না। আর আমরা কখনোই হচ্ছে আলাদা টিউশন করাই না বা করাবো না, ঠিক আছে? কারণ আমরা সবাইকে একসাথে নিয়ে চলবো, ঠিক আছে? এই বিষয়টা মেনে রাখি। এবার হচ্ছে রাশি চক্রের প্রকারভেদ। স্যার স্যার আমি অল্প একটু কথা হ্যাঁ বলুন, কিছু বলছিলেন কেউ? স্যার আমি বলছিলাম প্রদীপ তো বল- অ্যাকচুয়ালি আমি তুলা পর্যন্ত লিখছিলাম, বৃশ্চিক, ধনু এগুলি লিখতে পারি। রাসবিহারী বাবু আপনি একটু পরে বলুন। প্রদীপ বাবু কি বলছেন বলুন। স্যার আপনার মিউট হয়ে যাচ্ছে তো, কথা শোনা যাচ্ছে না। আটকে গেছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আপনার কাছে শেষে যখন সময় থাকবে তখন স্যার তাহলে আমি একটু বলি আমি স্যার তুলা পর্যন্ত লিখছিলাম, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন লিখতে পারিনি। লিখুন বৃশ্চিক, লিখুন স্বর্ণ, স্বর্ণ। বৃশ্চিক স্বর্ণ, তারপরে ধনু, ধনু হচ্ছে পিঙ্গল, 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 মকর হচ্ছে কর্পূর, মকর। কর্পূর, কর্পূর, ভাষাটা বুঝতে পারিনি স্যার। কর্পূর, কর্পূর লিখে রাখুন। কর্পূর লিখে রাখুন। কর্পূর, আচ্ছা। আর কুম্ভ, কুম্ভ হচ্ছে আপনার কপিল, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন এখন? কপি, কপিল বর্ণ। এই যে আমি হচ্ছে ব্যাঙের এটাকে সন্ধি বিচ্ছেদ করে লিখে দিলাম কর্পূর, ঠিক আছে? আচ্ছা। আর মিন, মিন স্যার কি? মিন এই হচ্ছে মলিন, মলিন, মলিন। মলিন, হ্যাঁ। স্যার শুনতে স্যার পাচ্ছেন এখন? স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রদীপ হ্যাঁ হ্যাঁ বলছি স্যার। বলুন। হ্যাঁ বলুন বলুন। স্যার বলছি যে আবার আটকে গেছেন, আপনার কথা আজকে আসবে না। রাহু কেতু আটকে গেছে। আবার আটকে গেছে প্রদীপ্ত বাবু। আচ্ছা এবার আপনারা লিখুন স্যার পদার্থের ভিত্তিতে রাশির প্রকার। আমাদের রাশি তো 12টা রাশিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম ভাগ হচ্ছে পদার্থের ভিত্তিতে, পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন। আচ্ছা স্যার আমি মাঝখানে একটা কথা বলি, বাকিরা মিউট রাখবেন। আর রাসবিহারী বাবু, যেমন জয়ন্ত স্যার বলছেন আমরা সবাইকে নিয়ে আগাবো, আপনি স্লো হইলেও আপনাকে নিয়ে আগাবো, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আমিও যাতে একটু আগাইয়া সামনের জনকে ধরতে পারি। তো বারবার যদি আপনি পিছনে পড়ে যান তাহলে তো সময় নষ্ট হবে, খেয়াল রাখবেন বিষয়টা। ঠিক আছে স্যার, আমার প্রতি আশীর্বাদ রাখবেন, আমি চেষ্টা করবো, কিন্তু আমি লেখার বেলা একটু স্লো আছি, আমার হাত একটু ভারী, এটা হচ্ছে বিষয়। আর হচ্ছে আরেকটু যে ফেস দেখা যাচ্ছে না, রাজনীতিতে যেটা সমস্যা হয় আমাদের রাসবিহারী বাবু, যে আপনার চেহারা দেখা যাচ্ছে না, আপনার শুধু চোখ দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এইবার হ্যাঁ ফেসটা দেখান, তাহলে হচ্ছে ফেস দেখো আমরা অনেক সময় বুঝতে পারি যে আপনার আটকে আছেন।
ঠিক আছে ননী গোপাল বাবু কি বলছেন বলেন? সবাই স্যার ওই লিখলেন যে পদার্থের ভিত্তিতে রাশি রাজবীর বিভাজন বাবুকে বলছিলাম যে যেটুকু এর থাকে সেটুকু আমাদের ওই যে আমরা যারা আছি গ্রুপে প্রাথমিক দিয়ে ব্যাচে দিবে। নক করলে আমরা হুম, হেল্প করবো আর কি, যেটুকু আর কি এ থাকে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। একটা জায়গায় আছে স্যারের সাথে কোনোভাবে কখনোই পারবো না নিরজ স্যার, সেটা হচ্ছে দাঁড়াইয়া ক্লাস করতে পারি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্যার, বসে করুন। আচ্ছা, পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন সবাই লিখছেন এটা? এবার লিখুন, 1 নম্বর হচ্ছে অগ্নি, 2 নম্বর হচ্ছে পৃথ্বী, 3 নম্বর হচ্ছে বায়ু, আর 4 নম্বর হচ্ছে জল। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। পদার্থের ভিত্তিতে রাশি 4 প্রকার। এটা লেখাই আছে আমাদের। আমি তো বলছি ওইভাবে আমার কথা শুনেলে, যারা আছে বোর্ড দেখতে পাচ্ছে না তারা আমার কথা শুনে লিখবেন। যারা লিখছেন তারা তো ঠিক আছেন, যারা লিখতে পারেন নাই স্যার বলছে তাদেরকে লেখার জন্য। পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন 4 প্রকার: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। পদার্থের ভিত্তিতে রাশির বিভাজন 4 প্রকার: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। লিখলেন? লেখা হলে বলবেন। সবার লেখা হইলো? কেউ না বুঝলে লিখছি বলবেন, স্যার, লজ্জা টজ্জা রাখেন না। লিখছি। জি স্যার হয়েছে। এবার হচ্ছে অগ্নি রাশি কোনগুলো? অগ্নি হচ্ছে মেষ, সিংহ, মেষ, সিংহ আর হচ্ছে ধনু অগ্নি রাশি। অগ্নি রাশি। মেষ, সিংহ, ধনু হচ্ছে অগ্নি রাশি। ইন ফিউচার যেন আপনার হচ্ছে টুকরে রাখায় থাকে মেষ, সিংহ, ধনু অগ্নি রাশি, বৃষ, কন্যা, মকর, পৃথ্বী রাশি, ঠিক আছে, মিথুন, তুলা, কুম্ভ, বায়ু রাশি। ওই রকম যেন স্পিডলি একদম একদম স্পিডে বলতে পারেন, ঠিক আছে, ওইভাবে তবে আপনার হচ্ছে জ্যোতিষ করতে পারবেন। আর যদি হচ্ছে ম্যাশ 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 আমরা ওই পড়ার সময় ওইভাবে আটকে গেলে ওই আপনার হচ্ছে প্রেডিকশন আটকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 4-5-এ বা ধরেন হচ্ছে এসএসসি এর আগে যে হচ্ছে আদা জলকায় লেখাপড়ার একটা ব্যাপার ছিল, ওই ওই ব্যাপারটা লাগবে আর কি। তৃতীয় হচ্ছে বৃষ, কন্যা, মকর। বৃষ, কন্যা, মকর। বায়ু হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। জল, জল হচ্ছে মীন, কর্কট, তারপর হচ্ছে বৃশ্চিক। যে খাতায় লিখতেছেন সেই খাতাটা দ্বারা রাখবেন, কারণ হচ্ছে এরপরে যেটা আসবে এগুলো লেখার পরে আবার হচ্ছে এটা আপনার দেখতে হবে, মানে দুই খাতায় লিখেন না, আবার পাতা উল্টায় দেখতে হবে। ঠিক আছে, না হলে বুঝবেন না পরবর্তীতে যা বুঝাইতেছে বুক, যদি টাইমে হয়, টাইম আছে, যদি আপনার কিভাবে প্রেডিকশন করতে হয় এটা আজকেই বুঝে যাবেন আপনারা। ঠিক আছে, অনেক কিছু প্রেডিকশন করতে পারবেন আজকে ক্লাসের পরে, সবাই পারবেন। আচ্ছা, সবার লেখা হয়েছে এটা? সবার লেখা হয়েছে তো? লিখছি স্যার। আজকে
আপনার হচ্ছে জি স্যার মুখস্থ। লেখা হয়েছে। এবার একটা কথা আছে যে মুখস্থ করে কি আর কোনো কিছু শেখা যায়? এই প্রশ্নটা তো আছেই, যে স্যার তো বলতেছে মুখস্থ করতে হবে, সত্যিকার অর্থে মুখস্থ করে শেখা যায় না। রাহুর কাজ কি জানেন? রাহু হচ্ছে শর্টকাট আমাদেরকে শেখায়। শর্টকাট ভাবে আমরা হচ্ছে কিভাবে কি করতে পারি। ওই শর্টকাট করতে গিয়ে যখন জুয়া খেলায় হচ্ছে সমস্ত উপার্জন দিয়ে দেয়, তখন হচ্ছে শর্টকাটে হচ্ছে ফকির হয়ে যায় আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা রাশি চক্র আঁকবো, একে হচ্ছে শর্টকাটে শিখবো, মুখস্থ আর করতে হবে না। এবার একটা রাশি চক্র আপনার সবার খাতায় এঁকে নিন, এইভাবে প্রত্যেকের খাতায় একটা রাশি চক্র এঁকে নিন, তাহলে সুবিধা হবে আর কি। আমি যা বলবো আপনার সাথে সাথে বসাই দিবেন, আর পদ্ধতিটাও শিখে নেবেন, রাহুর পদ্ধতিটাও শিখে নেবেন। সবাই আঁকছেন? রাশি চক্রটা আঁকছেন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। আঁকলে হচ্ছে 12টা রাশির নাম তো আপনার জানাই আছে। ঠিক আছে, এইবার লিখুন ধারাবাহিক ভাবে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। লিখে যান অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। 4টা রাশিতে লিখে যান অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। এই জীবনে আর বলবেন না। এরপরে আবার কি অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। আবার লিখুন অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। ঠিক আছে, এবার বলবেন? কেউ কি আচ্ছা। বলবেন মনে করেন? কারো মনে সংশয় আছে? সংশয় থাকলে বলুন। আর ভুলবো না স্যার। না, আর বলবেন না, তাইলে মুছে ফেলি। এবার হচ্ছে শক্তির ভিত্তিতে রাশির বিভাজন। শক্তির ভিত্তিতে রাশির বিভাজন আমরা এখন জানলাম 4 প্রকার রাশি, সেটা হচ্ছে পদার্থের ভিত্তিতে, এবার হচ্ছে শক্তির ভিত্তিতে। শক্তির ভিত্তিতে রাশির বিভাজন সেটা হচ্ছে কি চর, স্থির, আর হচ্ছে দ্ব্যর্থক। চর, স্থির, দ্ব্যর্থক শক্তির ভিত্তিতে রাশির বিভাজন 3 প্রকার: চর, স্থির, দ্ব্যর্থক। লিখছেন সবাই? হ্যাঁ স্যার। এবার 1 নম্বরে হচ্ছে চর রাশি। চর রাশি কোনগুলো? সেটা হচ্ছে মেষ, কর্কট, তুলা, মকর। চর রাশি হচ্ছে মেষ, কর্কট, তুলা, মকর। মেষ, কর্কট, তুলা, মকর চর রাশি। মেষ, কর্কট, তুলা, মকর চর রাশি। লিখে নিন সবাই। মেষ, তারপর হচ্ছে স্থির রাশি কোনগুলো? বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। এই 4টা হচ্ছে স্থির রাশি: বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ। বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ স্থির রাশি। দ্ব্যর্থক রাশি মানে দ্বি স্বভাব। দ্ব্যর্থক রাশি মানে হচ্ছে দ্বি স্বভাব,
তাদের মধ্যে দুই রকমের বৈশিষ্ট্য থাকে। সেটা কি? সেটা হচ্ছে মিথুন, কন্যা, ধনু আর হচ্ছে মীন। মিথুন, কন্যা, ধনু, মীন, জাতক রাশি মিথুন, কন্যা, ধনু, মীন। লিখলেন সবাই? হ্যাঁ স্যার। 7 প্রকার পেলাম কিন্তু আমরা। এবার হচ্ছে আয়নের ভিত্তিতে রাশির বিভাজন। আয়ানের আয়ান দুই প্রকার, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে স্ত্রী। আয়নের ভিত্তিতে রাশি দুই প্রকার, একটা পুরুষ একটা স্ত্রী। স্যার স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার আয়ন মানে কি? আয়ান মানে ওই পজিটিভ নেগেটিভ বুঝাবে, স্ত্রী পুরুষ বুঝাবে, ঠিক আছে? প্রত্যেকটা রাশির হচ্ছে স্ত্রী আছে, পুরুষ আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, সম আছে, বিষম আছে। এই সবগুলো আয়নের সংখ্যার মধ্যে পড়বে। মানে আয়নের ভিত্তিতে যে রাশি বিভাজন হবে স্ত্রী পুরুষ সংখ্যা একই হবে, সমবিষম একই হবে। এই জন্যই তিনটা একসাথে চলে আসতেছে, ধনাত্মক এবং ঋণাত্মক, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন। আচ্ছা, এবার হচ্ছে একটা রাশি চক্র আঁকি আমি, আপনারাও একটা খাতায় এঁকে নিন। সবাই আঁকেন একটা রাশি চক্র খাতায়। সবাই অঙ্কন করছেন? আচ্ছা করলে দেখুন, এই যে চর হচ্ছে এখানে লিখবেন চর, তারপরে লিখবেন স্থির, তারপরে লিখবেন দ্ব্যর্থক। চর স্থির দ্ব্যর্থক লিখুন রাশি চক্রে। এবার ধারাবাহিকভাবে লিখে যান চর স্থির দ্ব্যর্থক। মানে আপনার হচ্ছে সহজে যেন মনে রাখতে পারেন আর কি। ধরেন কোনো কিছু মনে নাই, তার মানে স্যার হচ্ছে এই স্থির তো বুঝলাম কিন্তু হচ্ছে এটা বলে যাবেন আর হচ্ছে রাশি চক্র লিখে যাবেন। স্যার চোরের তেত্বক বলতে কি বোঝানো হয়েছে? দ্ব্যর্থক বলতে দ্বিস্বভাব, মানে ধরেন চর হচ্ছে, চর মানে হচ্ছে গতিশীল, আর স্থির মানে হচ্ছে শান্ত স্থির, আর দ্ব্যর্থক হচ্ছে গতিশীলও আছে আবার হচ্ছে শান্ত ভাবও আছে। এই দ্বিস্বভাবটাকে হচ্ছে দ্ব্যর্থক বলা হয়। আমি ব্যাখ্যায় আসছি, আপনি আগে দিয়ে লিখে নিন। আবার হচ্ছে তাইলে তাইলে এখানে তিনটা সংখ্যা, চর চর স্থির চর দ্ব্যর্থক, আচ্ছা তিনটা। চর স্থির দ্ব্যর্থক ওইভাবে লিখে যান। ঠিক হলো এটা? হ্যাঁ হয়েছে স্যার। আপনারা ক্লাসের শেষে এই যে লিখছেন না, এই 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 পদ্ধতিটাকে দেখবেন, ঠিক আছে?
এক দুইবার আপনি দেখলে আজকের এগুলো আপনার হচ্ছে মনে থাকবে, বুঝতে পারছেন? এক দুইবার দেখবেন যে আমি যে লিখলাম এটা কিভাবে লিখলাম। চর স্থির দেড়তক আপনি লিখলেও আপনার নজরে পড়ে যাবে যে চর স্থির দেড়তক লিখলাম, দেড়তক শেষ হওয়ার পরে আবার চর স্থির দেড়তক হলো, ঠিক আছে? ওইভাবে অগ্নিবৃত্তি বায়ু জল হলো, আবার হচ্ছে অগ্নিবৃত্তি বায়ু জল হলো, এইভাবে হচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে ওই যে পজিটিভ নেগেটিভ যেটা বলছে পুরুষ স্ত্রী, মেষ রাশি হচ্ছে পুরুষ আর বৃষ রাশি হচ্ছে স্ত্রী। এবার ছেলে হবে না মেয়ে হবে জিজ্ঞেস করে না যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে। ওই পুরুষ স্ত্রী রাশির যদি আপনি না জানেন সংজ্ঞা, তাহলে এই প্রশ্নের আনসার কি করে দিবেন? যদিও গ্রহেদেরও আপনার হচ্ছে পুরুষ স্ত্রী সংজ্ঞা জানতে হবে। আচ্ছা, এটা একটু লিখে নিন, তারপরে হচ্ছে কেউ একজন প্রশ্নটা খাতায় লিখে নিতে পারেন। যদি না জানা থাকে আপনাদের গ্রহের পুরুষ স্ত্রী সংজ্ঞা, তাহলে এটা লিখে নেবেন। আজকে হয় এখনের ক্লাসে না হয় রাতের ক্লাসে। স্যার বেসিক পুরুষ স্ত্রী এটা ধারাবাহিকভাবে লিখবো স্যার? এবার চর হচ্ছে পুরুষ, মানে মেষ রাশি পুরুষ আর বৃষ রাশি স্ত্রী, তারপরে ধারাবাহিকভাবে আপনারা সবাই লিখে যান, আমি আর লিখবো না। একটা পুরুষ একটা স্ত্রী, একটা পুরুষ একটা স্ত্রী। একই সাথে আপনার আছে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ওইভাবে দিয়ে যান। মানে হচ্ছে ঋণাত্মক এবং ধনাত্মক। আপনার ধন সম্পদ হবে, সেটা আপনার পিতৃপুরুষের ধন সম্পদের দ্বারা ধন সম্পদ হবে নাকি আপনার উপার্জন করে ধন সম্পদ হবে, এই প্রশ্নের আনসার যদি করতে চান তাহলে আপনাকে এইটা জানতে হবে, পজিটিভ নেগেটিভ এটা জানতে হবে, এটার তাৎপর্য জানতে হবে। যদি এইটার তাৎপর্য না জানতে পারেন তাহলে সারা জীবন যাবে আপনার হচ্ছে কাউকে বলতে পারবেন না যে আপনি প্রচুর টাকার মালিক। মানুষ এসে আপনার ভিজিট দেওয়ার সময় বলবে যে আমার কাছে তো কর্তা টাকা নাই, ঠিক আছে? আমি নিগমানন্দ চক্রবর্তী মহাশয়কে দেখে লক্ষ্য করে স্ক্রিনে বলছি কথাটা যে কর্তা আমার কাছে তো টাকা নাই, 100 টাকা রেখে দেন। ঠিক আছে, একটা আশি গল্প বলি। আমাদের এখানে এক লোকের শ্রাদ্ধ হয়েছে, ঠিক আছে? শ্রাদ্ধ বাসরে আপনার হচ্ছে 46,000 টাকার মানে লিকুইড বিলি বন্টন হয়েছে। আর ব্রাহ্মণকে যখন বিদায় করতে গেছে তখন বলতেছে কর্তা আপনার মা নাই বাপ নাই, আমরা এতি 500 টাকা নিয়ে যান। আর ব্রাহ্মণ বলতেছে যে একটু আগে কইলে যে কর্তা 46,000 টাকার লিকুইড আনলাম, তো তুই 46,000 টাকার লিকুইড আনছস আর এখন আমি ব্রাহ্মণ বিদায় করতে গিয়া তুই এতিম হয়ে গেছিস গা, তোর মা নাই বাপ নাই। ঠিক আছে, এখন আপনার কাছে যে বলবে যে আমার হচ্ছে পকেটে টাকা নাই, আপনার হচ্ছে 100 টাকা রেখে দেন 500 টাকা ভিজিটের মধ্যে। এখন আপনাকে তো বলতে হবে যে টাকা আপনার 100 টাকা দিচ্ছেন রাখলাম আমি, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনার টাকা আছে। আপনার তাকে বলে দিতে হবে যে না, আপনার টাকা আছে এবং টাকাটা আপনার উপার্জিত নাকি আপনার পিতার মানে কাছ থেকে পেয়েছেন নাকি আপনার দাদার কাছ থেকে পেয়েছেন পূর্বপুরুষের, সেটা তো আপনাকে বলতে হবে। তবেই না আবার হচ্ছে বাকি 400 টাকা বের করে দিবে। ঠিক আছে স্যার হ্যাঁ বলুন। মেষ কি স্যার ধনাত্মক হবে স্যার? প্রথমটা ধনাত্মক? মেষ হচ্ছে পজিটিভ আর বৃষ হচ্ছে নেগেটিভ, ওইভাবে ধারাবাহিকভাবে লিখে যান। আচ্ছা, এটা মুছে ফেলছি আমি, আর আপনাদেরকে সামনে এগোতে হবে। এবার কয় প্রকার পেলেন দেখুন তো রাশি, এই যে বিভাজন করার পরে রাশি কয় প্রকার হলো? 3 প্রকার স্যার, 3 প্রকার। 3 প্রকার কি করে হলো? পদার্থের ভিত্তিতে হলো 4 প্রকার, ও শক্তির হ্যাঁ, ভিত্তিতে হলো 3 প্রকার, তাহলে 7 আচ্ছা প্রকার। হ্যাঁ। আর আর আয়নের এই ভিত্তিতে 2 প্রকার, 2 তাহলে প্রকার, 9 হ্যাঁ 9 প্রকার। প্রকার। হ্যাঁ হ্যাঁ, তো 9 আমি প্রকার রাশি ক্যাটাগরির পেলাম, কথা বলছি, হ্যাঁ। তাই না? 9 প্রকার রাশি পেলাম, তো রাশি তো হচ্ছে 12টা, বাকি 3 প্রকার 3টা রাশি গেল কই? প্রশ্ন আছে না? এবার হচ্ছে হ্যাঁ আমাদের স্যার। রহমান আর নিজ আপনারা আছেন নাকি?
উনি তো একজন শিক্ষিকা। এটা এটা কি বলে? 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, এই তো? হ্যাঁ স্যার, এটা লসাগু। এই অঙ্কটাকে কি বলে? লসাগু। লসাগু করুন সবাই। লসাগু করে দেখুন 12 প্রকার হয় কিনা, মানে রাশি 12টা পাওয়া যায় কিনা। এবার জি কেউ স্যার। একজন আমাকে বলে দেন কি করব আমি। স্যার লসাগু 12, এখানে লসাগু 12 হয়েছে স্যার। আচ্ছা, কি করে লিখে আমি একটু বলে দেব সবাইকে। বলুন কি করে করছেন। 2 দিয়ে প্রথমে করছি স্যার। স্যার প্রথমে 2 দিয়ে, 2 দুগুণে প্রথমে 4, 2 দিয়ে 2, আর 2 হ্যাঁ আর 3-এর জায়গায় 3 বসে হ্যাঁ, যাবেন। 3 বসে যায়, 3 বসে যায়, হ্যাঁ স্যার। জি, তাহলে আর যায় না। মানে 12 কি 12? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদের ননীগোপাল মহাশয় তো শিক্ষক, তাই না? হ্যাঁ স্যার, গণিতের। শিক্ষকের প্রয়োজনীয়তা পড়ে গেল কিন্তু ঠিকই। স্যার। এবার কিছুটা মনে হচ্ছে না যে যদি বিষয়টা কিছুটা আনন্দের বিষয়? হ্যাঁ স্যার। এখন হচ্ছে মূল বিষয়, আমরা এবার হচ্ছে প্রেডিকশনে যাব। আমরা হচ্ছে এবার প্রেডিকশনে যাওয়ার আগে কিছু বিষয়, যেমন অগ্নি রাশি। অগ্নি রাশি কি দেয়? আমাদেরকে সাহস দেয়। লিখুন অগ্নি ইজ ইকুয়াল টু সাহস। একদম ছোটখাটো এক শব্দে লিখবেন আর এক শব্দে হচ্ছে আনসার করবেন। বৃত্তি হচ্ছে ধৈর্য, অগ্নি হচ্ছে সাহস, বৃত্তি হচ্ছে ধৈর্য। বায়ু হচ্ছে শীতলতা, আর জল হচ্ছে বুদ্ধি। সহজ, ধৈর্য, মুখটা লিখে রাখুন, প্রেডিকশন আর কিন্তু আপনারা করবেন। বায়ুটা কি শিক্ষকতা? বায়ু হচ্ছে শীতলতা, শীতলতা। শীতলতা। শীতল স্পর্শ কে দেয় আমাদেরকে? বাতাস, বায়ু। আর এর বাইরে স্যার কে আমাদেরকে শীতল স্পর্শ দেয়? আমাদের মা স্যার। তার মানে মার কাছ থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্নেহ। অবলিক লিখে রাখেন স্নেহ। শীতলতার অবলিক স্নেহশীল লিখে নেন। তাহলে এটা লিখছেন তো, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। হ্যাঁ স্যার স্যার। জলটা জানি কিটা? জলটা বুদ্ধি, জল বুদ্ধি। এবার চর হচ্ছে আপনার গতি, গতিশীলতা। আর স্থির হচ্ছে শান্ত অবস্থা। আর দেবত্ব হচ্ছে দ্বি স্বভাব। দুটোই আছে, গতিশীলতা আছে, শান্ত অবস্থা আছে, দ্বি স্বভাব। চর কিটা স্যার? চর চর হচ্ছে গতিশীলতা, গতিশীলতা, পদার্থের গতিশীলতা। স্যার স্ট্রিটটা কি দিয়েছেন? স্থির হচ্ছে শান্ত অবস্থা। আর আর দেবত্ব হচ্ছে দ্বি স্বভাব। দ্বিস্বভাব। হ্যাঁ, দ্বি স্বভাব মানে ওইটাতে গতিশীল, চরের যে গতিশীলতা সেটাও আছে, স্থিরের যে শান্ত অবস্থা সেটাও আছে। লিখছেন সবাই এটা? স্যার স্থির পরে মানে চর চর স্থির স্থির, আর দেবত্ব হচ্ছে দ্বি স্বভাব।
একটু গতি বাড়াতে হবে রাসবিহারী বাবু। ঠিক আছে স্যার। ওকে, সবার লেখা হয়েছে? এবার হচ্ছে কেউ একটু বলতে পারেন আমি অগ্নির সমান লিখছি কি? সাহস স্যার, সাহস। কিন্তু অগ্নি মানে তো আগুন, এটা বুঝতে পারছেন তো? আগুন যেটা বুঝতে পারছেন তো? জি স্যার। আপনি রাশিচক্রটাকে খুলে দেখুন। মেষ রাশি হচ্ছে অগ্নি, সিংহ হচ্ছে অগ্নি, আর ধনু হচ্ছে অগ্নি, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। জি স্যার। মেষ, তাই সিংহ, স্যার। ধনু হচ্ছে অগ্নি। মেষ রাশি হচ্ছে চর রাশি, ধনু হচ্ছে স্থির রাশি, মানে সিংহ হচ্ছে স্থির রাশি, আর ধনু হচ্ছে দ্ব্যর্থক রাশি, তাই তো? জি স্যার। এবার মেষের যে অগ্নি, আর সিংহের যে অগ্নি, আর ধনুর যে অগ্নি, এই তিন আগুন কি একই রকম হবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য? না স্যার। স্যার মেষের অগ্নি গতিশীল, ধনুর অগ্নি, সিংহের অগ্নি হচ্ছে স্থির, আর ধনুর অগ্নি হচ্ছে দ্বিস্বভাবযুক্ত, মানে সে কখনো গতিশীল কখনো স্থির। এবার গতিশীল একটা অগ্নির আপনারা হচ্ছে উদাহরণ দিতে পারেন? আগ্নেয়গিরির অগ্নুৎপাত। বলছি গতিশীল অগ্নির কোনো উদাহরণ দিতে পারেন? স্যার ওই যে মাঝে মাঝে বনে আগুন লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে বনে খুব দ্রুত আগুনটা ছড়ায় যায়, এটা এটা তো অনেকটা। বায়ুর প্রভাবে গিয়ে ছড়ায়, ও আচ্ছা। কিন্তু আগুনটাকে তার হচ্ছে রান মানে করছে। তার ভিতরে মনে হয় অগ্নির মতো তেজ আছে, সে জিদ করে একটা কাজে এগিয়ে যাচ্ছে, এটা কি অগ্নির প্রভাব? না, এরকমটা না, আগ্নেয়গিরি যে প্লাজমা সেটা রান করে না। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের পরে যে লাভা আছে না, সেটা আগুন না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবং খুব দ্রুত গতিতে রান করে। হ্যাঁ স্যার। আপনি বলতে পারবেন না এটা আগুন না, এটা কিন্তু আগুন। এটা হচ্ছে গতিশীল আগুন। এই গতিশীল আগুন মানে হচ্ছে কি, সে দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং তার সামনে যা পড়বে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে যাবে। তাহলে মেষ রাশির যে চরিত্র অনেকটা কিন্তু এরকম। তার এই গতিশীলতা, তার এই যে অগ্নি, এই অগ্নি কিন্তু অনেক ক্ষেত্রে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ঠিক আছে? মেষ রাশির একটা সামান্য চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু সিংহের যে অগ্নি, সিংহের অগ্নি হচ্ছে স্থির। স্থির অগ্নি কি? এটা জ্যোতির্ময়, আলো দেয় আমাদের। আমাদের যে বৈদ্যুতিক লাইট সেটা ইয়ে না, আগুন না? একটু যদি তারের মধ্যে শর্ট খায় তাহলে তো কেল্লাপথে 56 সেকেন্ডের ভিতরেই কেল্লাপথে হয়ে যায়। কিন্তু এই আগুন যতটা আমরা যখন নিয়ন্ত্রিত আকারে ব্যবহার করি তখন কিন্তু আমাদের অন্ধকারে আলো দেয়, তাই না? আবার সূর্যের যে রশ্মি সেটাও কিন্তু আগুন। আপনি সূর্যের রশ্মি, আপনি যে কাগজ রাখুন, একটা পেপার নিয়ে রাখুন, A4 পেপার, সূর্য রশ্মির সামনে কিচ্ছু হবে না। কিন্তু যদি তার সামনে একটা আতশী কাঁচ ধরুন, আগুন জ্বলে যাবে, জ্বলে যাবে না? তাহলে আপনার হচ্ছে সিংহের আগুন হচ্ছে জ্যোতির্ময়। সিংহের যে আগুন সেটা হচ্ছে জ্যোতির্ময় না, অগ্নির যে জ্যোতি, যে লাইট, সে লাইটিংটা হচ্ছে সিংহের আগুন। আর এবার ধনুর আগুনটা কি? ধনুর আগুন হচ্ছে আপনার দ্বিস্বভাব, মানে কখনো সে জ্বালিয়ে পড়ে ছারখার করে দেবে, কখনো সে আপনার হচ্ছে ধীর স্থির শান্ত। এবার আমরা কখন বুঝবো যে সেটা জ্বালিয়ে পড়ে ছারখার করে দেবে আর কখন বুঝবো ধীর স্থির শান্ত? এটাকে ডিভাইড করে নিন। একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রিকে যদি আপনার হচ্ছে 15 ডিভাইড করে নেন, যেহেতু এখানে দুটো জিনিস আছে, চরও আছে স্থিরও আছে, তাহলে ডিভাইড করে নিলে প্রথম 15 ডিগ্রি হচ্ছে চর, দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থির। ব্যাপারটা বুঝতে পারছেন? স্যার প্রথম 15 ডিগ্রি বলতে স্যার এই যে বৃষ্টিক থেকে দ্ব্যর্থক স্যার রাশি 15 ডিগ্রি। প্রথম 15 ডিগ্রি হচ্ছে চরের চরিত্র বহন করে, আর দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থিরের চরিত্র বহন করে। এই বৈশিষ্ট্য আজকে না বুঝতে পারলে আর বুঝতে পারবেন না পরে। দ্ব্যর্থক রাশির হচ্ছে প্রথম
15 ডিগ্রি চরের চরিত্র বহন করে, আর দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থিরের চরিত্র বহন করে। স্যার বৃশ্চিকের পরে যে 15 ডিগ্রিটা পড়বে স্যার, ওই প্রথম 15 ডিগ্রি স্যার। হ্যাঁ, দেবদক রাশির প্রথম 15 ডিগ্রি হচ্ছে চরের চরিত্র, আর দ্বিতীয় 15 ডিগ্রি হচ্ছে স্থিরের চরিত্র বহন করে। এবার পুরুষ রাশি আর স্ত্রী রাশি দিয়ে কি বোঝায়? পুরুষ রাশি আর স্ত্রী রাশি মূলত আপনার সাহসটাকে ইন্ডিকেট করে, যে আপনার সাহসটা কিরকম। এবার একজন কন্যা, মানে একজন নারী জাতিকা, তার হচ্ছে মেষ রাশিতে জন্ম, তার রাশি হচ্ছে মেষ রাশি, তাহলে তার যে সাহসটা, সেই সাহসটা কিরকম হবে? পুরুষ উচিত। এবার পুরুষ উচিত বলতে কিন্তু আমি পুরুষ আর হচ্ছে আরেকজন নারী ওইভাবে বলা হয়েছে না। এটা হচ্ছে সাহসের যে মানে একটা সীমারেখা আর কি, এই সীমারেখাটাকে পুরুষ আকারে সংজ্ঞায়িত করা হয়েছে। পুরুষ বলতে যে আমি পুরুষ মানুষ, ওই ওইটা না, ঠিক আছে? তাহলে পুরুষ হচ্ছে মানে পুরুষ এবং স্ত্রী হচ্ছে সাহসের ব্যাপার, ঠিক আছে? এবার যদি কেউ একটা জন্ম তারিখ দিতে চান তাহলে দিতে পারেন। আমরা হচ্ছে যা এতক্ষণে যা শিখলাম, তার ভিত্তিতে কি করে জন্ম তারিখ প্রেডিকশন করা যায়, বিশ্লেষণ করা যায়, আমরা এই পর্যায়ে যাব। জি আমি বলি। 9 মে স্যার, 9 মে। অ্যাপস ব্যাপার জানেন কেউ? আপনাদের মধ্যে কেউ অ্যাপস এর ব্যাপার জানেন? যদি না জানেন তাহলে উচ্চতর বেসে যদি কেউ থেকে থাকেন, একটু আমাকে ইয়েটা বলবেন, হরস্কোপটা বলবেন। নামটা বলুন। অভিজিৎ। অভিজিৎ বাবু তো অ্যাপস ব্যবহার জানার কথা, জানেন তো? অভিজিৎ কি? অভিজিৎ কুমার দাস নাকি? অভিজিৎ কুমার দাস। আপনি তো আমাদের সাবেক বেসের স্টুডেন্ট, কুমার দাস, আপনার জন্ম তো জানার কথা। আপনি পুরো হরোস্কোপ বলুন স্যারকে। জন্ম তারিখ? স্যার 9 মে 1995। 9/5/1995। কত? 1995। আর সময়? স্যার 3টা 25 মিনিট, ভোর 3টা 25 মিনিট। ভোর 3টা 25। জি স্যার। জ্ঞান বেশি দেন। 9 মেটা কি রাত্রে 12টার পরে 9 মে নাকি 12টার আগে? 12টার পরে হইলে কিন্তু 12টার পরের 9 মে। 12টার পরে, ওকে। অভিজিৎ দাস, জ্ঞান বেশি দেন। জি স্যার। বলছি জ্ঞান বেশি বিতরণ করেন। খুব বেশি তো বিতরণ করি না, তবে একটু একটু করার চেষ্টা করি আর কি স্যার। মানুষকে সাহস দিতে পারেন, তাই না? মানে জি স্যার। অক্সিজেন সরবরাহ করতে পারেন, খুব ভালো। জি স্যার, ইন্সপাইরেশন দিতে পারি আর কি, আমার কাছে যা আসে তাকে ইন্সপায়ার করি আমি। নিজের নিজের ভিতরে না থাকলেও মানুষকে অন্তত বলি যে না ঠিক আছে, অসুবিধা নেই, সবকিছু ঠিক হবে, ভগবানের উপর ভরসা রাখুন। এই যে শুধু বললেন শুধুমাত্র আপনার জন্ম তারিখটা, কি করে বললাম এটা বুঝতে পারবেন। অ্যাস্ট্রোলজি হচ্ছে খুব মজার বিষয়। দেন কিছুই কিন্তু আহ, এখনো কিছুই পেলাম না, রাশি জানলাম না, লগ্ন জানলাম না, কিন্তু হচ্ছে এটা বলে দিতে পারছি। এই যে বলে দিতে পারছি না, এটা আপনারাও বলতে পারবেন, আপনারা বলতে পারবেন। আচ্ছা এবার বলুন কারো স্যার নামে স্যার আপনি। আমি বলছি হ্যাঁ বলুন, কে বলবেন? মীন বলুন। লগ্ন, প্রদীপ্ত লগ্ন। বলছি স্যার। মীন লগ্ন, লগ্নে শুক্র 26 ডিগ্রি। লগ্নে শুক্র 26 ডিগ্রি। শুক্র, ডিগ্রি লাগবে না, তাদেরকে হচ্ছে ডিগ্রি বোঝাবো। আচ্ছা, মেষে রবি এবং কেতু। মেষে রবি কেতু। বৃষে বুধ। বিষে বুধ। বুধ। কর্কটে মঙ্গল।
কর্কটে মঙ্গল। হ্যাঁ স্যার। হ্যাঁ। সিংহে চন্দ্র। সিংহে চন্দ্র। তুলায় রাহু। তুলায় রাহু। বৃশ্চিকে বৃহস্পতি। বৃশ্চিকে বৃহস্পতি। আর কুম্ভে শনি। কুম্ভে শনি। আচ্ছা, আপনারা সবাই এটা লিখে নিন এভাবে। রাশিচক্র সবাই আঁকলেন? সবার খাতায় লিখছেন? অভিজিৎ কুমার দাস, জন্ম তারিখ 9/5/1995, ভোর 3টা 25 মিনিট। যদি সবার খাতায় না লিখেন, লিখে নিতে পারেন, কারণ হচ্ছে এটা যেহেতু আপনারা প্রথম হচ্ছে বাস্তবিক ক্লাস করছেন, আপনারা বাস্তবিক যে বিচার, সেই বিচারটা আপনারা প্রথম করছেন এবং প্রেডিকশন করবেন আপনারা। মাসটা কি 5? 9/5/1995, সময় ভোর 3টা 25 মিনিট। আপনাদেরকে একটা কথা আমি বলে দিচ্ছি, জন্ম তারিখ আপনাদের কাছে আরো নেব। আপনারা হচ্ছে নিজেদের জন্ম তারিখ দিবেন না, যদি বা দেন দিবেন তো নিজেদের জন্ম তারিখই, বলবেন এটা আমার ভাইয়ের, এটা আমার বন্ধুর, ঠিক আছে, ওইটা বলবেন। আর আপনি অ্যাস্ট্রোলজার, তো অ্যাস্ট্রোলজার হচ্ছে কিছুটা তো নিজেকে যেমন প্রকাশ করবেন, আবার অ্যাস্ট্রোলজি হচ্ছে গুপ্তবিদ্যা, তো নিজেকে গোপনত রাখতে হবে, সবার কাছে উন্মোচন তো করে দেওয়া যায় না, তাই তো। তো দিবেন যেটা আমার না, ঠিক আছে, নাম বদল করে দিবেন, অভিজিৎ কুমার দাসের জায়গায় আছে শুভ্রজিৎ কুমার দাস করবেন। আমার হচ্ছে মাসত্ব ভাইয়ের নাম এটা, ওটা ওরই জন্ম তারিখ, ঠিক আছে। কিন্তু আমি যখন প্রশ্ন করবো যে আপনি যার জন্ম তারিখটা দিচ্ছেন তাকে চিনেন কিনা, হ্যাঁ চিনি, এবার তার চরিত্র বিশ্লেষণ করে যা বলবো, যেটা হচ্ছে তারিখটা দেখে বললাম যে হ্যাঁ অনেকটাই তার সাথে মিলে যায়, ঠিক আছে। আর যেগুলো মিলে যায় না বলবেন যে না এগুলো মিলছে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা যতটুকু শিখছি শুধু ততটুকুতে প্রেডিকশনটা করবো, এর বেশি প্রেডিকশন করবো না। আপনাদের বেজের কেউ হচ্ছে বলতে পারেন অভিজিৎ কুমার সে সাহসী নাকি হচ্ছে ভীতু নাকি বুদ্ধিমান? স্যার সাহস কম স্যার। সাহস কম? জি স্যার। সাহস কম, আচ্ছা ঠিক আছে। তো মানে বুদ্ধিমান, সে কি আসলে বুদ্ধিমান এবং বুদ্ধিমান স্যার, ত্বক। হ্যাঁ বুদ্ধিমান। বুদ্ধিমান এবং ত্বক। বুদ্ধিমান। কেন বুদ্ধিমান বলছেন? স্যার ওই যে জলরাশিতে পড়ছে। চৌদ্দরাশি। এই যে জলরাশিতে তার লগ্ন পড়লো, হ্যাঁ স্যার। ঠিক আছে, তার রাশির অধিপতি বৃহস্পতি জলরাশিতে, তো শুধু কি বুদ্ধিমান নাকি মেধাবীও? যে বুদ্ধিমান সে মেধাবী না? মেধাবীও স্যার, হ্যাঁ মেধাবী। তার মানে হচ্ছে কি বুদ্ধিমান আগে যেখানে লিখছিলেন এখানে অবলিক দিয়ে মেধাবী লিখে রাখুন বা মেধা লিখে রাখুন, মেধা। যেখানে জলরাশিতে লিখছিলেন বুদ্ধিমান, এখানে অবলিক দিয়ে মেধা লিখে রাখুন। লিখছেন? হ্যাঁ স্যার। এবার হচ্ছে আমরা লগ্নকে কেন্দ্র করে সমস্ত বিচার করি, কিন্তু আমাদের গুরুজি ডক্টর কেসি পালের বক্তব্য হচ্ছে শুধু লগ্নকে কেন্দ্র করলে বিচারে ভুল হবে, নির্ভুল বিচার হবে না। নির্ভুল বিচার করতে হলে কি হবে, লগ্নের পাশাপাশি চন্দ্রকেও দেখতে হবে, রাশিকেও দেখতে হবে। এবার তার রাশি কি বলুন তো? গুরুজি তার রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি। সবাই বিষয়টা বুঝতে পারছেন তো? লগ্ন কেন মিন লগ্ন, মিন হলো এটা মিন রাশিতে লগ্ন পড়ছে, এর জন্য হচ্ছে লগ্ন মিন হলো। এই মিন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে বৃশ্চিক রাশিতে আছে, ঠিক আছে। তো এই দুইটা জলরাশি হওয়ার কারণে আমরা সে মেধাবী এবং বুদ্ধিমান আমরা ধরে নিচ্ছি যে সে মেধাবী এবং বুদ্ধিমান। এবার হচ্ছে তার চন্দ্র কোথায় পড়ছে? সিংহ রাশিতে, তার মানে রাশি হচ্ছে সিংহ। সিংহ রাশি প্রকারটা বলুন তো, সিংহ রাশি কোন প্রকারের রাশি? উনি তো পুরুষ রাশির ভিতরে পড়েছে।
আমরা যে 3টা প্রকারভেদ শিখলাম তার মধ্যে সিংহ রাশি কোন প্রকারের মধ্যে পড়ে? সিংহ রাশি অগ্নি, হচ্ছে গুরুজি অগ্নি রাশি, অতিথি, স্ত্রী। স্থির রাশি স্যার। অগ্নি, এবং স্থির তারপরে যে স্থির, তারপরে কি? পুরুষ রাশি। পুরুষ পজিটিভ। পজিটিভ। হ্যাঁ পজিটিভ। আর মিনটা কি পড়ে, পজিটিভ না নেগেটিভ? মিন নেগেটিভ। মিন নেগেটিভ স্যার। নেগেটিভ পড়ে না? জি স্যার। আর এটা হচ্ছে দেবতক। দেবতক স্যার স্ত্রী। তো দেবতকের যে তাকে দেবতকের প্রেডিকশনটা কি করবেন? দেবতকের প্রেডিকশনটা কি করবেন? কত ডিগ্রিতে পড়ছে ডিগ্রি হিসাবে? প্রথম 15 ডিগ্রি চর আর দ্বিতীয় 15 ডিগ্রি তো স্থির। অভিজিৎ তো বলছে যে আমি ওই ডিগ্রি বুঝি না। ওই ডিগ্রি বুঝালে তো টাকা দেবেন আপনাকে। অভিজিৎকে বলতে হবে যে ভাই দেখো কিছুটা তোমার শান্ত। ঠিক আছে, তুমি সকালে একরকম চিন্তা করলে বিকালে আর একরকম চিন্তা করো, ঠিক আছে। এবার শার্ট কিনে নিয়ে আসছো বাজার থেকে, ঠিক আছে, বাড়িতে এসে বলতেছো দৌড় গোলাপি কালারটা নিয়ে আসছো, ভালো হতো, লাল টাইনে ভুল করলাম। কি অভিজিৎ ঠিক আছে? ঠিক আছে স্যার। এরকম মুড সুইং হয়? হয় স্যার। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমরা যখন বিচার করব আমরা আমাদের অবস্থানে ঠিক থাকবো, মানে একদম স্ট্যান্ড দাঁড়ায় থাকবো, মানে আমি কিছুতেই পিছ পাবো না। তাহলে আমি প্রেডিকশনটা করার আগে আমাকে চিন্তা করতে হবে আমি যা বলছি তা যেন সত্যি হয়। ঠিক আছে, আর অবশ্যই হচ্ছে প্রত্যেকেই তার ধর্ম মোতাবেক হচ্ছে স্রষ্টার কাছে প্রার্থনা করে নেবেন প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পরেই, ঠিক আছে, যে আমি যা বলি তা যেন আসলে আমার মুখ দিয়ে যেন মানে এই কথাটাই বের হয় যেটা ব্যক্তির সাথে মিলে যায়। কথা আমি দুটো বলবো, অনলি দুটো কথা বলবো, দুটো কথাই যেন মিলে যায়, 10টা কথা বলার দরকার নেই, ঠিক আছে। দুটো কথাই যদি মিলে যায় তাহলে ব্যক্তি খুশি হবে। এবার অগ্নি রাশিতে তার রাশি পড়ছে, তার সাহস কম হবে? না স্যার বেশি হবে স্যার। যথেষ্ট সাহস হবে, বেশি হবে না কম হবে না, তার সাহস যেখানে তার সাহস দেখানোর প্রয়োজন সেখানে সে সাহস ঠিকই দেখাতে পারে, ঠিক আছে। এবার যেহেতু সে বুদ্ধিমান ব্যক্তি তার সাহসের মধ্যে বুদ্ধি থাকে। এবার তার যে আগুন, সে কি আগুন এই আগুন দিয়ে কি মানুষকে জ্বালায় পুরো সার্কার করে দেবে, নাকি হচ্ছে মানুষকে হচ্ছে অন্ধকারে পথ দেখাবে, আলো দেখাবে? অন্ধকারে আলো দেখাবে স্যার। অন্ধকারে আলো দেখাবে, তার মানে ব্যক্তি হিসেবে সে খারাপ না, আমরা তাকে বলতে পারি যে সে মানুষ ভালো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এইবার আপনারা হচ্ছে বিচারটা করতে পারবেন। একদম বেসিক 7 নম্বর ক্লাসে এসে আপনারা হচ্ছে প্রেডিকশন করার যে স্কিল সেটা অর্জন করলেন। জি স্যার। তাহলে স্যার আমরা মূলত লগ্ন দেখে বিচার করবো স্যার। হ্যাঁ, এখন কি মনে করেন নাকি আরেকটা জন্ম তারিখ নেব, আপনারা কি বলেন, নাকি সামনে আগাবো? স্যার সামনে আগে লগ্ন দেখে লগ্ন আরেকটা দেখে নয়, 31/7/95 লগ্ন দেখে কম্বিনেশন হবে। তারিখ বলতে চাচ্ছে তারটা নিচ্ছি। 31/7/95 14 ফেব্রুয়ারি 1985। কত? 31/7/95 এই জয় চক্রবর্তী, আপনি অফ করেন, একজন বলতেছে তো। একটু স্কিপ করে যান, না নিব 4টা 5টা নিব, অসুবিধা তো নাই, কারণ আমাদের যে শিখতে হবে, যদি আমরা বিশ্লেষণ করে ভালো করে শিখতে পারি অসুবিধা নেই, ঠিক আছে। 14 ফেব্রুয়ারি 1984। 1984। নাম কি? সৈকত মজুমদার। সৈকত মজুমদার। সময় 3টা 45 দুপুর। বেলা 3টা 45। হ্যাঁ। স্থান গোপালগঞ্জ। আপনি ভিডিওটা অন করে কথা বলুন। ভিডিও অন না করলে তো আপনার এটা প্রেডিকশনই করা যাবে না। আচ্ছা, তাহলে এবার হচ্ছে স্যার এটা কি 14/2 স্যার? 14/2। হ্যাঁ 14/2। 1984। যারটা দিছেন তাকে আপনি চিনেন তো? হ্যাঁ স্যার। স্বভাব চরিত্র জানেন?
হ্যাঁ স্যার। তাহলে এবার কেউ একজন বলুন লগ্নটা কি বললো? স্যার কর্কট লগ্ন। কর্কট লগ্ন। স্যার মিথুন লগ্ন, মিথুন রাশি আসে। 14/2/1984। স্যার মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন ধনুরাশি। আপনি গুরুজি না, জয়েন মিথুন করছেন? লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। গুরুজি জয়েন করছেন? প্রণাম গুরুজি। প্রণাম গুরুজি। গুড আফটারনুন গুরুজি। গুরুজি প্রণাম। প্রণাম। হ্যাঁ প্রণাম প্রণাম, গুরুজি। আপনারা সবাই ভালো আছেন? প্রণাম গুরুজি গুরুজি প্রণাম। নাম হ্যাঁ গুরুজি। ভালো আছেন? ভালো আছেন আপনারা সবাই? আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ আছি জি স্যার স্যার। ভালো আছে। হ্যাঁ গুরুজি ভালো আছি। হ্যাঁ গুরুজি ভালো বলেন আছি স্যার, প্রণাম। গুরুজি সবাই ভালো গুরুজি আছে। ভালো আছি। আচ্ছা আচ্ছা। আমার শূন্যতা আশা করি পূরণ হবে আপনাদের। আপনাদের উপস্থিতি দেখে আসলে আমি গর্বিত। আপনারা প্রায় সিংহভাগই উপস্থিত হয়েছেন। তো স্যার ক্লাস নিচ্ছেন, আমি ডিস্টার্ব না করি, আপনারা ক্লাস করুন। স্যার কত নাম্বার ক্লাস হচ্ছে স্যার 7 আজকে? নম্বর ক্লাস হচ্ছে স্যার। স্যার। ও 7 নাম্বার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমাদের তো ক্লাসে এমনি কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি, আপনারা ক্লাস করেন। ঠিক দেখা আছে হবে স্যার। আগামী ক্লাসে, মানে আজকে সন্ধ্যায় নয়, এরপরে ক্লাসে দেখা হবে। ঠিক আছে স্যার। গুরুজি ঠিক। চেম্বারে থেকেও শুধু আপনাদেরকে দেখার জন্য উনি শত ব্যস্ততার মাঝে আবার জয়েন করছেন, এর জন্য গুরুজিকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমাদের পক্ষ থেকে। হ্যাঁ স্যার তো এই সময় ব্যস্ততার ভিতর দিয়ে আপনাদের জন্য কৃতজ্ঞতা যে আপনারাও এই যে সুন্দরভাবে, সুন্দর পরিবেশে, মানে আমাদের পরিবেশ অবশ্যই মনে হয় সুন্দর, যতটুকু একটু ইয়ে রয়েছে, মিউট আনমিউট এইটুক ছাড়া তো আর অসুন্দর হওয়ার সুযোগ নেই। তো সেই অনুযায়ী আমরা আশা করি সামনের দিকে এগিয়ে যাব, এই একই নীতি নিয়ে, একই সংকল্প সবার থাকবে, এই প্রত্যাশা নিয়ে আমি এখান থেকে লিভ নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ক্লাস করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে স্যার। প্রণাম 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 গুরুজি। গুরুজি। আপনাদের নমস্কার স্যার। প্রণাম গুরুজি। প্রণাম গুরুজি। প্রণাম। প্রণাম গুরুজি। এই প্রদীপ্ত পাবন আপনার আপনার সাথে ওনার সাথে মিলতেছে না কেন? প্রদীপ্ত পাবন বাবু যে আচ্ছা, ইয়েটা বলছিলেন। এটা যে স্যার শৈবাল মজুমদারের বুধ কোন ঘরে আছে? বুধ বুধ শুক্র মকর রাশিতে। মকর রাশি। স্যার 14/2/1984, 15টা 45, মানে 3টা 45। এখানে তো কর্কট লগ্ন আসে। স্থানটা কি বলেন? স্থান কোথায় হলো? গোপালগঞ্জ। 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 আর আর 3:45 মানে প্রদীপ্ত কয়টা, দা, মানে আপনি কি দুপুরে না ভোরে? 15:45 দিয়েছেন না 3টা 25 দিয়েছেন? 3টা 25 না না 15টা 25? 15টা 45। না না, উনি 3টা বলেছেন তো, 15টা 45, দেখেন আমি ক্লিয়ার করেন, টাইমটা একটু ক্লিয়ার করেন। মানে দুপুর 3টা PM না AM? হ্যাঁ, এটা একটু ক্লিয়ার এটা করেন, দেখেন। এটা গুরুজির ওখান থেকে পুষ্টি করা স্যার। মিথুন লগ্ন। 3:45 3টা মানে AM না 15:45 3টা দিতে হবে PM? আমাদের স্যার অ্যাবসেন্ট। প্রদীপ্ত বাবু, লগইন ডিগ্রিটা কত পেয়েছেন আপনার আপনি বলেন? ডিগ্রিটা কত স্যার পাইছেন? 3টা AM নাকি PM? আমি এখানে পিএম 15টা 45 বসিয়েছি PM। সে ঠিকই আছে, কিন্তু ডিগ্রি কত পাইছেন আপনি? কর্কট হ্যাঁ, লগ্ন 3 ডিগ্রি 1 মিনিট 15 সেকেন্ড, ওটা ওইটা পুনর্বসু নক্ষত্র। ওইটা অনেক সময় সফটওয়্যারের কারণে হয়। আপনি মিথুন লগ্ন ধরেই করেন স্যার। 3 ডিগ্রি তো বর্ডার লাইনে লগ্ন ছিল। আর চন্দ্র কি মিথুনে? হ্যাঁ, চন্দ্র মিথুনে, পুনর্বসু নক্ষত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ ওটা স্যার। হ্যাঁ, বর্ডার তাহলে লাইনে লগ্ন আমাদের থাকলে অ্যাবসেন্ট অনেক নেই, সময় দিয়ে করলে সেটা কর্কটে চলে আসে। হুম, তবে আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে মিথুন ধরেই করছি, আমরা তো জাস্ট বিচার ধারাটা আমরা বুঝতে চাচ্ছি, ঠিক আছে? এখন অবশ্যই স্যার। আপনি যিনি দিচ্ছেন তিনি কিছু বলবেন না, ঠিক আছে? স্যার তিনি শুধু আনসার স্যার করবেন মিলছে কিনা। জয়ন্ত স্যার,
আমি হ্যাঁ সরি, আমি একটু একটু কথা বলে নিই। আপনারা সবসময় খেয়াল রাখবেন, যখনই কোনো জাতকের লগ্ন 27 ডিগ্রি প্লাস আর 3 ডিগ্রির ভিতরে থাকবে, 2 ডিগ্রি 3 ডিগ্রির ভিতরে থাকবে, তখন লগ্নটা কিন্তু আপনাদেরকে যাচাই করতে হবে বেসিক্যালি লগ্নটা ওইটা কিনা। তখন বিভিন্নভাবে ওই লগ্নকে অ্যাকুরেট করতে হবে, ওইটা মাথায় রাখবেন। কারণ অনেক সময় অবশ্যই স্যার। বর্ডার লাইনে লগ্ন থাকলে এরকম প্রেডিকশনও ভুল হইতে পারে। এই জন্য ওইটা যখনই আসবে তখনই আপনি আগে এটা যাচাই করে নেবেন যে লগ্ন কি হইতে পারে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে লগ্নটাকে যাচাই করে নেবেন। হ্যাঁ স্যার, কন্টিনিউ। স্যার অন্যান্য গ্রহের পজিশন গুলো কি কয়েকটা বলে যাব? দুর্জনধারের একটা বিষয় হচ্ছে আপনার আপনি চিনেন তার বাবার সাথে কোনো ইয়ে আছে কি, তার বনে বনে কাটতেছে নাকি, তো ঝামেলা হয়? বাবা মৃত, এখন নেই, কিন্তু বেঁচে থাকাকালীন বাবা অনেক স্নেহ করতেন। কথা একটু কম শুনতেন, জাতক হ্যাঁ কথা কম শুনতেন, জাতক কথা কম কথা কম বলতেন, শুনতেন, হ্যাঁ একটু শুনতেন একটু কম। ঝামেলা ছিল। ঠিক আছে। আর ওই উনিও হচ্ছে ইন্সপায়ার করার ক্ষমতা ওনারও ভালো আছে, তাই না? হ্যাঁ, মানে বাচন ভঙ্গি মারাত্মক। আচ্ছা এইটা বলুন তো আপনার হচ্ছে, আমরা মিথুন লগ্ন মিথুন রাশি পেলাম, এবার বলুন তার সাহস কিরকম হবে? স্যার আমাকে প্রশ্ন করছেন? আপনি না, আপনি তো দিচ্ছেন, অন্যরা বলুন, একজন নাম মেনশন করে বলতে পারেন তো আপনারা, যে আমি হচ্ছে মুতালিব প্রধান, আমি বলছি যে এটা হচ্ছে এরকম, এভাবে বলুন, মানে একদম কনফিডেন্টলি বলুন, তবেই না আপনি প্রেডিকশন করতে পারবেন। ডোন্ট মাইন্ড, আমি হচ্ছে বললাম আর কি, একজনের নাম নিয়ে এটা বললাম, কি করে বলবেন? বিষবান বিশিষ্ট। কে? তার দ্বিস্বভাব। হ্যাঁ দ্বিস্বভাব, মানে তার মধ্যে হচ্ছে দুই রকম চিন্তা ভাবনা থাকবে। হ্যাঁ ঠিক আছে, তার মানে স্বভাবটা যেটা, তার যে বৈশিষ্ট্যটা সেটা দুই রকম চিন্তা থাকবে। সে পজিটিভ চিন্তা করতে পারে, নেগেটিভ চিন্তা করতে পারে। এটা কি পজিটিভ নেগেটিভ পজিটিভ, ঠিক আছে? কিন্তু উনি একটু যদিও ঠান্ডা পজিটিভ, স্বভাব। সে কিন্তু নেগেটিভ চিন্তা করতে পারে, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়ু রাশি, বায়ু ঠান্ডা স্বভাবের হবে। উনি আর শীতল, অগ্নিবৃত্তি পুরুষ বায়ু। রাশি। ঠান্ডা, আরেকটা কি প্রকার আমরা দেখলাম, পজিটিভ নেগেটিভ, আরেকটা হচ্ছে দেবত্ব। পুরুষ রাশি। আর তার হচ্ছে গ্রহের ইয়ে হচ্ছে এখানে চর, আর হচ্ছে মিথুন তুলা, এটা হচ্ছে স্থির। তার রাশির অধিপতি চর প্লাস স্থিরে আছে, আর হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, আর হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? যেহেতু দেবত্ব রাশিতে আছে, তাহলে তার রাশিটা কি, সবাই বুঝতে পারলেন রাশিটা কি? জি স্যার। তার হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি, এবং মিথুন লগ্ন মিথুন। কারণ কেন, এই যে লং শব্দটা লেখা আছে, আপনাদের কাছে যখন পুরনো গোষ্ঠী কেউ নিয়ে আসবে, যেখানে লং লেখা থাকবে বুঝবেন এটাই লগ্ন, আর চন্দ্র যেখানে লেখা আছে এটাই রাশি। তার মানে এখান থেকে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম, তার মিথুন রাশি, তার হচ্ছে লগ্ন হচ্ছে চন্দ্র, মানে মিথুন। এবার হচ্ছে দেবত্ব রাশি বায়ু রাশি। বায়ু হচ্ছে কি, শীতলতা দেয়, স্নেহশীলতা দেয়। তাহলে ব্যক্তি স্নেহশীল কিনা, আপনারা বলুন, ব্যক্তি স্নেহশীল হবে কি হবে না? হবে স্যার, হবে, হবে। স্নেহশীল হবে স্যার। এবার স্নেহশীল আমরা বুঝবো কি করে, না প্রমাণটা আমরা কি করে পাবো? মানে সে বাচ্চা কাচ্চা দেখলে একদম কোলে নেওয়া বা নিজের বাচ্চা অপরের বাচ্চা এরকম কোনো পার্থক্য তার কাছে থাকবে না, বাচ্চাদেরকে সে খুব স্নেহ করবে। এরকমটা করে কিনা বলুন তো? হ্যাঁ তিথি, আপনি তিথি দিদি তিথি আপনি বলুন। বলুন, মানে সে বাচ্চাদেরকে আদর করে কিনা? হ্যাঁ করে, কিন্তু ওইভাবে একদম কোলে নিয়ে এমনি বাচ্চাদের প্রতি মায়া মমতা আছে, কিন্তু ওইভাবে মানুষের সাথে মিশে কম। এটার কারণ হচ্ছে, তার হচ্ছে একটু গভীরে গেলে বুঝতে পারবেন, তার ওই যে লগ্ন 84-তে চলে গেছে, একদম স্পিডি। এখানে দেখতো মানে হচ্ছে তার লগ্নের ডিগ্রিটা তো আপনার হচ্ছে স্থিরে চলে গেছে, আর হচ্ছে ওই লগ্নের অধিপতি বুধ আপনার চলে গেছে ইয়েতে। কিন্তু
ওই স্যার যেটা বলছেন সূত্র, আপনার হচ্ছে 27 ডিগ্রি পরে হচ্ছে পরের লগ্নটা বিচার করতে হবে। আপনার হচ্ছে ফরিদপুর দিয়ে করলে কিন্তু 3 ডিগ্রিতে চলে যায় কর্কট লগ্নে। এই জায়গায় একটা বিচারে কিন্তু আপনার হচ্ছে ত্রুটি বিচ্ছুতি হয়ে যাবে, কারণ কর্কট লগ্নে গেলে কিন্তু তার স্বভাব চরিত্রটা বদলে যায়।